আমরা আজকে আমাদের সেকেন্ড ক্লাস নিয়ে চলে আসলাম। সেকেন্ড ক্লাস হচ্ছে আমাদের বায়োলজি চ্যাপ্টার 1। আজকে এই চ্যাপ্টারটা শেষ হলে আমাদের ক্লাস শেষ হয়ে যাবে। তো বায়োলজি চ্যাপ্টার 1 এর ক্ষেত্রে আমাদের বিভিন্ন বিভিন্ন ধাপে আমরা হচ্ছে শ্রেণীবিন্যাসের বিভিন্ন স্তরে বিভিন্ন প্রাণীকে সাজিয়েছি, যেন একটা জীবের বৈশিষ্ট্য পড়লে আমরা সবগুলোর বৈশিষ্ট্য পড়ে ফেলতে পারি। ঠিক আছে, সবগুলো বৈশিষ্ট্য যেন আমরা একটা জীবের বৈশিষ্ট্য পড়লেই পড়ে ফেলতে পারি, সেই হিসেবে শ্রেণীবিন্যাসের বিভিন্ন ক্যাটাগরি অনুযায়ী আমরা জীবগুলোকে সাজাই। যেমন ধরো, একটা মানুষের বৈশিষ্ট্য পড়ে তুমি যদি সব মানুষের বৈশিষ্ট্য বুঝে ফেলতে পারো, অথবা একটা পাখির বৈশিষ্ট্য পড়ে তুমি যদি সব পাখির বৈশিষ্ট্য সম্পর্কে একটা মোটামুটি ধারণা পেতে পারো, তাহলে তো ব্যাপারটা সহজ হয়ে যায়। এই জন্য আমরা মেইনলি শ্রেণীবিন্যাসের বিভিন্ন স্তরে জিনিসগুলোকে সাজানোর চেষ্টা করি। তো দেখা যায় চ্যাপ্টার 1 এর প্রথমে আমরা দেখব যে আমাদের জীবন পাঠে আমাদের সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ফিজিক্স আর কেমিস্ট্রি, এবং এই ফিজিক্স কেমিস্ট্রি মিলে হচ্ছে ভৌত বিজ্ঞান বলা হয়। এই ভৌত বিজ্ঞানের জ্ঞানটা আমাদের দরকার হয় বায়োলজির জন্য বা জীববিজ্ঞানের জন্য। ঠিক আছে, এখন দেখো বায়োলজি শব্দটা হচ্ছে দুইটা শব্দ থেকে এসেছে। একটা হচ্ছে বায়োস আর একটা হচ্ছে লোজোস অথবা লোগোস বলতে পারো। ঠিক আছে, দুইটা হচ্ছে গ্রিক শব্দ। তো তোমাদেরকে বলবে নিচের কোন দুইটা শব্দ থেকে বায়োলজি শব্দটা এসেছে। ঠিক আছে, সাউন্ড ক্লিয়ার না? শুনতে পাচ্ছ? শোনা যায় না? সাউন্ড ক্লিয়ার কিনা একটু জানাও তো। তোমরা শুনতে পাচ্ছ কিনা আমাকে একটু জানাও। ওয়াফি বলেছো ক্লিয়ার, জাহিদ বলেছো ক্লিয়ার, সামিন বলেছো আচ্ছা, তাহলে সাউন্ড ক্লিয়ার, কোনো সমস্যা নেই। ঠিক আছে, আচ্ছা যারা হচ্ছে আগে ক্লাসটা করনি, একটা ক্লাস কিন্তু হয়ে গেছে, সেটা হচ্ছে চ্যাপ্টার 8 এর উপর ছিল। এখন আমরা সেকেন্ড ক্লাস করাচ্ছি, এটা হচ্ছে চ্যাপ্টার 1 এর উপর। ঠিক আছে, তাহলে বায়োলজি শব্দটা হচ্ছে দুইটা গ্রিক শব্দের সমন্বয়ে গঠিত। একটা হচ্ছে বায়োস আর একটা হচ্ছে লোজোস অথবা লোগোস। দুইটা গ্রিক শব্দের সমন্বয়ে বায়োলজি শব্দটা তৈরি হয়েছে। ঠিক আছে, তো বায়োলজির যে জ্ঞান, লোগোস মানে হচ্ছে জ্ঞান এবং বায়োস বলতে বলা হয় জীবন। যে লোগোস মানে জ্ঞান, জ্ঞান হচ্ছে দুই রকমের হতে পারে, একটা হচ্ছে ভৌত আর একটা হচ্ছে ফলিত। ঠিক আছে, আমরা দেখো বিভিন্ন সাবজেক্টে দেখবা তোমাদের বড় আপু ভাইয়ারা পড়াশোনা করে, একটা হচ্ছে পিওর কেমিস্ট্রি বলে আর একটা বলে অ্যাপ্লাইড কেমিস্ট্রি। ঠিক আছে, পিওর কেমিস্ট্রি মানে হচ্ছে যেই ভৌত তাত্ত্বিক বিষয়গুলো, মানে তথ্যগত যেসব বিষয়গুলো নিয়ে পড়াশোনা হয় সেটা হচ্ছে পিওর বা হচ্ছে তাত্ত্বিক। আর একটা হচ্ছে ফলিত মানে অ্যাপ্লাই, মানে তুমি যখন বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা ল্যাবরেটরিতে করো। ঠিক আছে, ল্যাবরেটরিতে যখন তুমি পরীক্ষাগুলো করো তখন এর বিষয়টা হয় হচ্ছে ফলিত। ঠিক আছে, তখন এই বিষয়টা হয় হচ্ছে ফলিত। গেল। এখন দেখো আমাদের এই চ্যাপ্টারের শুরুতে দুইটা ভাগে এই জ্ঞানটাকে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে ভৌত জীববিজ্ঞান আর ফলিত জীববিজ্ঞান। ভৌত জীববিজ্ঞান আর ফলিত জীববিজ্ঞান, এবং এর মধ্যে দেখবা ভৌতর মধ্যে অনেকগুলো অনেকগুলো পয়েন্ট আছে এবং প্রয়োগের মধ্যে অনেকগুলো পয়েন্ট আছে। আচ্ছা আচ্ছা, সাউন্ডটা আমি একটু দেখতেছি, দাঁড়াও একটু ওয়েট করো। সাউন্ড কি শুনতে পারতেছো তোমরা? সাউন্ড কি এখন ঠিক আছে? বলতেছে ঘেয়ারি ঘেয়ারি।
আচ্ছা তোমরা একটু ওয়েট করো, আর যদি ক্লিয়ার থাকে তাহলে জানাও, আর ক্লিয়ার না থাকলেও জানাও। এখন কি ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে শুরু করি। তো বায়োলজির যে জ্ঞান, এটাকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে ভৌত এবং আরেকটা হলো ফলিত। তো তোমাদের বইয়ে দেখবা ভৌতর ভিতরে অনেকগুলো পয়েন্ট লেখা আছে এবং ফলিতর ভিতরে অনেকগুলো পয়েন্ট লেখা আছে, এবং এখান থেকে তোমাদেরকে এমসিকিউতে 4টা অপশন দিয়ে বলবে নিচের কোনটা ভৌত জীববিজ্ঞানের অংশ, নিচের কোনটা হচ্ছে ফলিত জীববিজ্ঞানের অংশ। সেখান থেকে তোমাদেরকে পিক করতে হবে যে কোনটা আসলে ভৌত জীববিজ্ঞানের পার্ট, কোনটা আসলে ফলিত জীববিজ্ঞানের পার্ট। তো আমি তোমাদের জন্য একটা নেমোনিক্স নিয়ে এসেছি, এবং দেখো এখানে আমরা ভৌতর পার্টগুলো মনে রাখবো, কারণ এখানে পয়েন্টের সংখ্যা কম, ঠিক আছে। আর হলো ফলিতর মধ্যে পয়েন্টের সংখ্যা একটু বেশি, ওইটা আমরা মনে রাখার চেষ্টা করব না, ঠিক আছে। এখনো শুনতে পাও না? আচ্ছা দেখো, তাহলে আমরা দেখো ভৌত জীববিজ্ঞানের পার্টগুলো কি কি আমরা মনে রাখবো, যে বামে হসপিটালে ইসিজি করি। এটা যদিও আমি ইংলিশ নামগুলো হচ্ছে মনে রাখার চেষ্টা করতেছি, তো ইংলিশ নামগুলো আমাদেরকে আসলে এমনিই জানতে হবে। অনেক সময় তোমাদের অপশনে ইংলিশগুলো হচ্ছে টার্ম দিয়ে দেয় বাংলায়, ঠিক আছে, ইংলিশ টার্মটা বাংলায় দিয়ে দেয়, বুঝছো। তাহলে দেখো বামে হসপিটালে আমরা এখান থেকে ইংলিশ নাম দিয়ে শিখবো, পরে ইংলিশ বাংলা দুইটা নামই শিখবো, ঠিক আছে। এই যে দেখো ফেসবুকে যারা আছে ওরা কিন্তু ক্লিয়ার বলছে। তোমরা একটু দেখো, মাইকে সমস্যা থাকার কথা না, কারণ এইটা দিয়ে গত ক্লাসটাও নেওয়া হয়েছে। তো বামে হসপিটালে ইসিজি করি, বামে হসপিটালে ইসিজি করি, এটা থেকে আমরা কিভাবে মনে রাখবো, দেখো বামে ওই বতে আমরা মনে রাখবো হচ্ছে বায়োজিওগ্রাফি, বায়োজিওগ্রাফি, ঠিক আছে, বায়োজিওগ্রাফি। মতে মতে আমরা মনে রাখবো হচ্ছে মরফোলজি, হতে হতে মনে রাখবো হিস্টোলজি, পতে মনে রাখবো হচ্ছে ফিজিওলজি, তারপরে টতে মনে রাখবো হচ্ছে ট্যাক্সোনমি, ট্যাক্সোনমি, ঠিক আছে। তারপরে আসো আমার হচ্ছে হসপিটালে, এখানে গেল ট্যাক্সোনমি। তারপরে হচ্ছে ইতে, ইতে দেখো অনেকগুলো শব্দ আছে, একটা হচ্ছে ইকোলজি, এমব্রায়োলজি, ইভলিউশন আর এন্ডোক্রাইনোলজি, ঠিক আছে। সিতে আমরা মনে রাখবো হচ্ছে সাইটোলজি, আর জিতে আমরা মনে রাখবো হচ্ছে জেনেটিক্স, জিতে আমরা মনে রাখবো জেনেটিক্স। দেখো এই জিনিসগুলো কিন্তু আমার তোমাকে পড়ায় দেওয়ার কিছু নাই, আমি জাস্ট তোমাকে বলতেছি কিভাবে তুমি মনে রাখতে পারো জিনিসটা, ঠিক আছে। তাহলে তুমি এই নেমোনিক্সটা দিয়ে যদি এই জিনিসটা মনে রাখো, তাহলে তোমার আসলে ভৌত জীববিজ্ঞানের যে তত্ত্বীয় পার্টটা আছে, ঠিক আছে, সেই তত্ত্বীয় পার্টের যে পয়েন্টগুলো আছে ওগুলো পড়া হয়ে যাবে। এখন যদি তোমাকে কেউ একটা এসে বলে যে বলো তো নিচের কোনটা ফলিত জীববিজ্ঞানের পার্ট, তুমি তো জানো তত্ত্বীয় এগুলা, তাহলে তুমি কি ফলিতটা দাগাতে পারবা না? ঠিক আছে, পারবা তো? ঠিক আছে। এখন দেখো ইংলিশ নাম দিয়েছি বলে কেউ মন খারাপ করো না, আমি বাংলাটা বুঝাই দিব তোমাদেরকে, ঠিক আছে। এটা গেল। এখন দেখো আমি সবগুলা পার্ট তোমাদেরকে আবার ভিতর থেকেও বলতে দিয়ে যে হচ্ছে বলতো যে এইটা কোনটার অংশ, এইটা কোনটার অংশ, ঠিক আছে, এরকম। তাহলে দেখো ফার্স্টে আমরা পড়বো হচ্ছে মরফোলজি। মরফোলজি বলতে আমরা বুঝি হচ্ছে অঙ্গ সংস্থান। মরফোলজি বলতে কি, দেখো তোমাকে যদি বলি যে একটা মানুষের বর্ণনা দাও, তুমি কি বলবা? একটা মানুষের দুইটা হাত আছে, দুইটা পা আছে, দুইটা চোখ আছে, একটা নাক আছে, এগুলো বলবা না? ঠিক আছে, এগুলো তো বলবা, তাই না? তাহলে বাইরে থেকে তুমি দেখে যা যা বলবা সেই জিনিসটা হচ্ছে বহি অঙ্গ সংস্থান। আর ভিতর থেকে ধরো আমি বললাম আমার ভিতরে হচ্ছে শ্বাসনালী, ট্রাকিয়া আছে, ফুসফুস আছে, হৃৎপিণ্ড আছে, হ্যাঁ, ভিতরে যে জিনিসগুলো এটা হচ্ছে অন্ত অঙ্গ সংস্থান। তাহলে দুইটা পার্ট, একটা হচ্ছে বহি অঙ্গ সংস্থান আর ভিতরের পার্ট হচ্ছে অঙ্গ বহি অন্ত অঙ্গ সংস্থান বিদ্যা, ঠিক আছে। তাহলে এটা মেইনলি হচ্ছে দৈহিক গঠন নিয়ে কাজ করে। তারপর শ্রেণীবিন্যাস বিদ্যা বা ট্যাক্সোনমি। শ্রেণীবিন্যাস বিদ্যা বা ট্যাক্সোনমিতে আমরা বিভিন্ন ধাপে ধাপে জিনিসগুলোকে সাজাবো। পুরো জগতের জিনিসপত্রগুলো, এটা হচ্ছে জগৎ, তারপরে তার কিছু অংশ নিয়ে তৈরি করব পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, গণ, প্রজাতি। এখানে আসলে এইটা সব থেকে বড়, এটার একটা সাবসেট হবে হচ্ছে পর্ব, এটার একটা সাবসেট হবে হলো শ্রেণী, এইটার সাবসেট বর্গ, এইটার সাবসেট গোত্র, এইটার সাবসেট হবে গণ, এইটার সাবসেট হবে প্রজাতি, ঠিক আছে। তার মানে এইটা সব থেকে ক্ষুদ্র আর এটা সব থেকে বড়, ঠিক আছে। শারীরবৃত্ত বা ফিজিওলজি, শারীরবৃত্তীয়
বা শারীরবিদ্যা বা ফিজিওলজি মানে কি, আমাদের বডিতে আমার শ্বসন হচ্ছে একটা প্রক্রিয়ার মাধ্যমে হচ্ছে, রেচন হচ্ছে একটা প্রক্রিয়ার মাধ্যমে হচ্ছে, ঠিক আছে। তো এই যে প্রসেসগুলা শ্বসন, রেচন, তারপর হচ্ছে হৃদস্পন্দন, এইসব প্রক্রিয়াগুলো যে প্রসেসের মাধ্যমে হয় সেটা হচ্ছে শারীরবিদ্যা বা ফিজিওলজি। এটা হচ্ছে জৈব রাসায়নিক কার্যাবলীগুলা নিয়ন্ত্রণ করে। ফিজিওলজি যা কিছু তোমার বডিতে নর্মাল তাই হচ্ছে ফিজিওলজি, ঠিক আছে। ঠিক আছে, গেল। এবার দেখো হিস্টোলজি, টিস্যুর গঠন, বিন্যাস এবং কাজ। দেখো আমরা জানি আমাদের বডিতে বিভিন্ন রকমের কোষ আছে, ঠিক আছে। আমাদের বডিতে বিভিন্ন রকমের কোষ আছে। এখন কোষ হচ্ছে বিভিন্ন রকমের হতে পারে, আমরা জানি হচ্ছে স্কোয়ামাস বা আইসাকার এপিথেলিয়াম হতে পারে, এটা হতে পারে কলামনার বা স্তম্ভাকার এপিথেলিয়াম, ঠিক আছে। এরকম বিভিন্ন রকমের কোষ আছে। অনেকগুলো কোষ যখন একসাথে মিলিত হয় তখন সেটাকে আমরা বলি টিস্যু, ঠিক আছে, সেটাকে আমরা বলি টিস্যু। তাহলে এই টিস্যু নিয়ে যে এখানে আলোচনা করা হয় সেটার নাম হচ্ছে হিস্টোলজি। তোমরা যদি এই পয়েন্টগুলো বুঝে বুঝে একটু পড়ো তাহলে দেখবা আর মুখস্থ করতে হচ্ছে না, ঠিক আছে। ভ্রূণবিদ্যা বা এমব্রায়োলজি। দেখো আমরা জানি আমাদের বডিতে শুক্রাণু মাতৃকোষ থাকে, আবার ডিম্বাণু মাতৃকোষ থাকে। শুক্রাণু মাতৃকোষ 2n হয়, আবার ডিম্বাণু মাতৃকোষ 2n হয়। এই জিনিসটা যখন মিওসিস বিভাজন হয়, মিওসিস বিভাজনের মাধ্যমে তৈরি হবে এন, মানে গ্যামিট বা শুক্রাণু এবং ডিম্বাণু। এই দুইটা মিলে কিন্তু আবার আমাদের জাইগোট তৈরি হয়। এই জাইগোট পর্যায়ক্রমে মাইটোসিস বিভাজন করে 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 আজকের ছোট একটা বাচ্চা তৈরি করে, সেখান থেকে আমরা আবার এত বড় হই, তাই না। এটা তাহলে ভ্রূণবিদ্যায় আমরা কি জনন কোষ কিভাবে তৈরি হলো, মানে ডিম্বাণু শুক্রাণু কিভাবে তৈরি হলো, এটা কিভাবে নিষিক্ত হলো, কিভাবে জাইগোট তৈরি করলো, ভ্রূণ সৃষ্টি করলো, এই জিনিসটা নিয়ে আলোচনা করবো হচ্ছে ভ্রূণবিদ্যায়। কোষবিদ্যা মানে হচ্ছে সাইটোলজি। সাইটো কথাটার মানে হচ্ছে সেল, সেল মানে হচ্ছে কোষ। তাহলে এখানে কি করব, কোষ কিভাবে গঠন হলো, কোষের কাজটা কি, এটা নিয়ে আমরা আলোচনা করব, ঠিক আছে। এটা নিয়ে আমরা আলোচনা করব। তাহলে কোষের গঠন, কাজ এবং বিভাজন। কোষের গঠন বলতে কি, কোষ হতে পারে পাতলা, হতে পারে মোটা, ঠিক আছে। বংশগতি বা জেনেটিক্স। বংশগতি বা জেনেটিক্স আমরা মেন্ডেলের একটা চ্যাপ্টার পড়ছি, যে কেন লম্বা বাবা মার ছেলে মেয়ে লম্বা হয়, খাটো হয়, ঠিক আছে, এরকম জিনিসপত্র নিয়ে আমরা আলোচনা করছি। তাহলে বংশগতি বিদ্যা বা জেনেটিক্স নিয়ে আমরা হচ্ছে মেন্ডেলের সূত্রগুলোর আলোচনাগুলো করব, ঠিক আছে। বিবর্তন বিদ্যা বা ইভলিউশন, এটা আমরা জানি যে বিভিন্ন জায়গায় ডারউইনের মতবাদ অনুসারে বলা হয়েছে যে বিভিন্ন ধাপ পর্যায়ক্রমে পার হয়ে আজকের মানুষ, বিভিন্ন ধাপ পার হয়ে আজকের ঘোড়া যেটা আমরা দেখতে পারি এরকম হয়েছে। কিন্তু আগে এরা কিন্তু এরকম ছিল না, ওরা একটু আদি অবস্থায় ছিল, একটু গঠনগুলো একটু অন্যরকম ছিল, ঠিক আছে। এটা হচ্ছে বিবর্তন বিদ্যা বা ইভলিউশন। বাস্তুবিদ্যা, দেখো আমরা জীব, তাই না, আমরা জীব, আমরা কিন্তু একা একা বাঁচতে পারি না। প্রথমত আমাদের বাঁচার জন্য লাগে ওই সানলাইট, সূর্য। আমরা গত দিনের চ্যাপ্টারে পড়ছিলাম না, জীবনী শক্তি, আমাদের বাঁচার জন্য সূর্য দরকার হয়, তাই তো। তো সূর্য কি, এটা তো আর জীব না, সূর্যের আলো তো জীব না, এটা তো একটা জড়। তাহলে জড় এবং জীবের মধ্যে যখন আমরা একটা আন্তঃসম্পর্ক স্থাপন করতে পারবো তখন এই ব্যাপারটাকে বলা হয় বাস্তুবিদ্যা, ঠিক আছে। যখন আমরা প্রাকৃতিক পরিবেশ মানে জড় আর জীবের মধ্যে একটা আন্তঃসম্পর্ক করতে পারবো, ব্যাপারটাকে বলা হয় বাস্তুবিদ্যা। এন্ডোক্রাইনোলজি মানে হচ্ছে আমাদের বডিতে দুই রকমের গ্রন্থি থাকে। একটা হচ্ছে আমাদের বডিতে হচ্ছে দুই রকমের গ্রন্থি থাকে, একটা হচ্ছে বহিঃক্ষরা গ্রন্থি আর একটা হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থি। তো বহিঃক্ষরা গ্রন্থি আর অন্তঃক্ষরা গ্রন্থি যে জিনিসটা সিক্রেট করে সেই জিনিসটার নাম হচ্ছে হরমোন, ঠিক আছে। এবং হরমোন কিসের মাধ্যমে পরিবাহিত হয়, হরমোন হচ্ছে রক্তের মাধ্যমে পরিবাহিত হয়। এবং রক্তের মাধ্যমে যেহেতু পরিবাহিত হয় তার মানে অন্তঃক্ষরা গ্রন্থির ক্ষেত্রে এটার কোনো নালী থাকে না, ঠিক আছে। তাহলে এন্ডোক্রাইন মানেই হচ্ছে অন্তঃক্ষরা। তাহলে এন্ডোক্রাইনোলজি মানে হচ্ছে হরমোন নিয়ে আলোচনা হবে। জীব ভূগোল বা বায়োজিওগ্রাফি, এটা মানে হচ্ছে দেখা যায় কি বিভিন্ন ভৌগোলিক অবস্থায় বিভিন্ন জীব বেঁচে থাকে, তাই না। যেমন ধরো আমাদের এখানে যেমন আমরা রয়্যাল বেঙ্গল টাইগার, সিংহ, এগুলা দেখে বেশি পরিচিত। আমরা কিন্তু ভাল্লুক, ডলফিন এগুলো দেখে কিন্তু একটু কম পরিচিত। আমাদের আশেপাশে নদী নালায় কি বিভিন্ন রকমের দেশীয় মাছ, এগুলো দেখে আমরা বেশি অভ্যস্ত, তাই না। তার মানে কি ভৌগোলিক অবস্থান অনুযায়ী বিভিন্ন টাইপের জীব, বিভিন্ন টাইপের প্রাণীর আধিক্য বেশি দেখা যায়।
ঠিক আছে, এটা তো এই হচ্ছে জীব ভূগোল মানে ভৌগোলিক সীমারেখা জীবনে জীবের বিস্তৃতি এবং অভিযোজন। অভিযোজন মানে হচ্ছে একটা জীব যখন অতিরিক্ত ঠান্ডায় নিজেকে মানায় নিল, খাপ খাইয়ে নেওয়ার যে ব্যাপারটা, এটাকে বলা হয় অভিযোজন। ঠিক আছে, বুঝতে পেরেছো? এতটুকু বুঝতে পেরেছো না? আমি জানি এই চ্যাপ্টারটা একটু বোরিং, কিন্তু তারপরেও বোরিং হলে তো তুমি এমসিকিউ আসলে বলতে পারবে না যে আপু এটা তো বোরিং, আমি এটা দাগাবো না। এভাবে কি হয় নাকি? বলো বলো, এভাবে কি হয়? দেখো, প্রায়োগিক বিষয়গুলো আমরা এখানে শুধুমাত্র কি পড়বো, বাংলা নামের ইংলিশটা পড়বো, ঠিক আছে? কিন্তু এই জিনিসটা আমরা আর মুখস্থ করতে যাব না। মুখস্থ করতে কেন যাব না? কারণ আমরা তো ভৌত পার্টটা মানে তত্ত্বীয় যে পার্টটা, তত্ত্বীয় পার্টের সব পয়েন্টগুলো মুখস্থ করছি। আমাকে যদি বলে যে নিচের কোনটা তত্ত্বীয় পার্টের অংশ না, অথবা নিচের কোনটা ফলিতর অংশ, ঠিক আছে, তখন কিন্তু আমরা ওই জ্ঞান থেকে দাগাতে পারবো, তাই না? তাহলে এটা আমাদের মুখস্থ করতে হবে না। তাহলে আমি বিষয়গুলো একটু জানবো যে জীবাশ্ম বিজ্ঞানের ইংলিশটা কি, যদি আমাকে ইংলিশটা দিয়ে দিতে পারে তোমাদের অপশনে, ঠিক আছে? ইংলিশটা অনেক সময় বাংলায় লিখে দেয়, বুঝছো না? তোমরা সবাই ভালো করে পড়াশোনা করো তো, নাকি বলো তো? ভালো করে পড়াশোনা করো। আচ্ছা, তোমাদেরকে একটা কথা বলি। ধরো তোমাদের তো সামনে এসএসসি পরীক্ষা, তাই না? এখন অনেকে হয়তো সব সময় পড়াশোনা করোনি ঠিক মতো। এখন আমি তোমাদেরকে বলতে চাই, কেউ যদি আসলে এতদিনও পড়াশোনা না করো, তোমাদের ডেট যেহেতু কিছুটা পিছিয়ে দিয়েছে, এখনো যদি পড়াশোনা কেউ না করো, এবং আজকে থেকে, আজকে ক্লাসের পর থেকে কেউ যদি মনে করো যে না, আমি পড়াশোনা করিনি কিন্তু আমি পড়াশোনা করতে চাই, আমি চাই আমার এসএসসি রেজাল্টটা ভালো হোক, এবং আজকের পর থেকেও যদি কেউ ভালোভাবে পড়াশোনা করো, তোমাদের এই সবগুলো বই কমপ্লিট করার জন্য এখনো যতটুকু টাইম আছে, বিশ্বাস করো এটা যথেষ্ট, পর্যাপ্ত সময়। ঠিক আছে, বুঝতে পেরেছো? তো পড়ার, অনেকে বলো যে পড়ার মোটিভেশন পাই না। তুমি চিন্তা করো যে তুমি তোমার আব্বু আম্মুর কথা চিন্তা করো, তোমার বাবা মা তোমার জন্য কত কিছু করছে, তাই না? তো তারা তোমার জন্য এত খরচ করছে, তারা তো তোমাদের কাছ থেকে অন্য কিছু চাচ্ছে না, শুধু চাচ্ছে তোমরা একটা ভালো রেজাল্ট করো। এবং এটাও কি তাদের জন্য না? কেন চাচ্ছে? যেন তোমরা তোমাদের ভবিষ্যতে একটা ভালো জায়গায় যেতে পারো, এটার জন্যই তো চাচ্ছে, তাই না? দেখবা তুমি আজকে একটা ভালো রেজাল্ট করলে, তোমার আব্বু আম্মুর চেহারার দিকে তাকায় যে স্মাইলটা দেখতে পারবা, যে হাসি, যে খুশিটা দেখতে পারবা, দেখবা মানে মানে পৃথিবীতে কিছু দিয়ে আসলে এইটার মূল্য দেওয়া সম্ভব না। বুঝতে পারছো? ঠিক আছে, তো তোমরা আসলে আজকে থেকেও যদি পড়াশোনা শুরু করো, অনেক ভালো করা সম্ভব। আর এসএসসি রেজাল্টটা তোমাদের তো আসলে জীবনের একদম প্রথম একটা বড় পরীক্ষা বলা যায়। এবং এই রেজাল্টটা এতটা ইম্পর্টেন্ট যে এটা যে তোমার একটা ভালো কলেজে তোমাকে ভর্তি হতে হেল্প করবে। ভালো কলেজে তুমি যদি যাও, তোমার সারাউন্ডিংটা ভালো হবে, তোমার ফ্রেন্ড সার্কেলটা ভালো হবে, তোমার একটা বড় জায়গায় মানুষ কিভাবে চলাফেরা করে, কিভাবে থাকে, কিভাবে তাদের মাইন্ডসেটটা কাজ করে, এই বিষয়গুলো তোমরা বুঝতে পারবা। ঠিক আছে, একটা ভালো কলেজে যাওয়া মানে তোমার সারাউন্ডিং ভালো, পড়াশোনা ভালো, ভালো টিচার পাচ্ছ, তখন দেখবা কি জানো, তখন তোমার মধ্যে এমনি পড়ার আগ্রহটা চলে আসছে, এবং এরপরে তুমি ওই কম্পিটিশন করার মনোযোগটা পাবা। ঠিক আছে, ওই ইচ্ছা শক্তিটা পাবা। যাই হোক, আমরা আবার পড়ায় ফিরে আসি। ঠিক আছে, এখন দেখো আমাদের পৃথিবীতে উদ্ভিদ কত আছে? উদ্ভিদের সংখ্যা হচ্ছে 4 লক্ষ এবং প্রাণীর সংখ্যা হচ্ছে 13 লক্ষ। এখন দেখো শ্রেণীবিন্যাস বিদ্যা, তো তোমাদের ভাবে শ্রেণীবিন্যাস বিদ্যা এইসবের দরকার কি ছিল, তাই না? শ্রেণীবিন্যাস বিদ্যার দরকার কি ছিল? শ্রেণীবিন্যাস বিদ্যার কারণে আমরা দেখো সহজে, অল্প পরিশ্রমে, সঠিকভাবে প্রত্যেকটা জীব সম্পর্কে একটা ধারণা রাখতে পারতেছি। যেমন ধরো পর্যায় সারণীতে আমরা কি করি, একটা গ্রুপের বৈশিষ্ট্য পড়ি, একটা গ্রুপের বৈশিষ্ট্য পড়া মানে ওই গ্রুপের সব কয়টা মৌলের বৈশিষ্ট্য বুঝে ফেলি, তাই না? তো ওরকম আমরা এখানে একটা সাধারণ বৈশিষ্ট্য পড়ার চেষ্টা করব, তার মাধ্যমে ওই ক্যাটাগরিতে যত জীব পড়ে সবগুলোর বৈশিষ্ট্য আমরা জানতে পারবো। ঠিক আছে, তো শ্রেণীবিন্যাস বিদ্যার জনক, এটা খুবই ইম্পর্টেন্ট এমসিকিউ এর জন্য। ক্যারোলাস লিনিয়াস হচ্ছে শ্রেণীবিন্যাস বিদ্যার জনক। ক্যারোলাস লিনিয়াস শ্রেণীবিন্যাস বিদ্যার জনক। ওনার জন্ম মৃত্যু সাল মনে রাখবো, 1707 থেকে 1778। উনি 1735 সালে আপসালা বিশ্ববিদ্যালয় থেকে এই বিষয় নিয়ে পড়াশোনা করেছিলেন। ঠিক আছে, উনি হচ্ছে শ্রেণীবিন্যাস বিদ্যার জনক। তারপরে দেখো, উনি শুধু শ্রেণীবিন্যাস বিদ্যারই জনক না, দ্বিপদ নামকরণেরও জনক। আমরা জানি না মানুষের বৈজ্ঞানিক নাম কি, হোমোস্যাপিয়েন্স, তাই না?
হোমোস্যাপিয়েন্স। এই দ্বিপদ নামকরণের জনক হচ্ছে ক্যারোলাস লিনিয়াস, এবং উনি সর্বপ্রথম ওনার একটা বই ছিল স্পেসিস প্লান্টারাম, ওই বইয়ের মধ্যে এই দ্বিপদ নামকরণের ব্যাপারটাকে তুলে ধরেছেন। ঠিক আছে, বুঝতে পেরেছ? জীবজগৎকে ক্যারোলাস লিনিয়াস দুইটা ভাগে ভাগ করেন, একটা হচ্ছে উদ্ভিদ আর একটা হচ্ছে প্রাণী। ঠিক আছে, বুঝতে পেরেছ? হ্যাঁ হ্যাঁ বাবু, এটা আপসালা হবে। কোথায় আপসালা হবে? হ্যাঁ ঠিক আছে। এবার দেখো, আমরা বলছি তোমাদের একটা কোয়েশ্চেন দিতে পারে খ মার্কের প্রশ্নে। হ্যাঁ, খ মার্কের প্রশ্নে কি দিতে পারে? শ্রেণীবিন্যাসের উদ্দেশ্য কি? তো তুমি ধরো তোমাকে আমি একটা যে কোনো কিছু নিয়ে বললাম যে এই টপিকটা নিয়ে তুমি একটু পড়াশোনা করে আসো। ঠিক আছে, এই টপিকটা নিয়ে তুমি একটু পড়াশোনা করে আসো। তো তুমি প্রথমে ধরো তুমি ওই টপিকটা সম্পর্কে কিচ্ছু জানো না, কিচ্ছুই তুমি জানো না, তুমি কি করবা? প্রথমে ওই টপিকটা নিয়ে নিয়ে গুগলে সার্চ করবা না? তো গুগলে সার্চ করে তুমি দেখবা যেখানে সম্পর্কে কি কি লেখা আছে, তাই না? কি কি লেখা আছে, তাহলে এই লেখাটা কি কি আছে পড়লা, তার মানে জ্ঞান আহরণ করলা, তাই না? তারপরে তুমি কি ওখান থেকে দেখে বের হয়ে যাবা না? তো ওখানে তুমি দেখবা ইম্পর্টেন্ট জিনিসগুলো তুমি একটু সেভ করে রাখার চেষ্টা করতেছো, তাহলে কি আসছো সঠিকভাবে এটাকে সংরক্ষণ করলা। এখন এত বড় বড় লেখা সব তো আর তুমি লিখে পড়ে আসতে পারবা না। তুমি কি করবে? ওইখান থেকে জিস্ট কি সংক্ষেপে বলেন, ঠিক আছে, সংক্ষেপের ব্যাপারটা নিয়ে আসার চেষ্টা করবা, তাহলে সংক্ষিপ্তভাবে উপস্থাপন করবা। তারপরে তুমি দেখবা কি যে আচ্ছা আসলে তো এসব শুনলাম, এটা যদি বাস্তবে একটু দেখতে পারতাম তাহলে তো অনেক ভালো হতো। বাস্তবে যদি দেখতে পারতাম তাহলে তো অনেক ভালো হতো, তাই না? তাহলে অনেক ভালো হতো। তাহলে বাস্তবে তুমি চেষ্টা করবা শনাক্তকরণ করার। যদি এটা এমন কোনো জিনিস হয় যেটা আসলে কেউ এখন আবিষ্কারই করেনি, তখন তুমি কি করবো? ওর একটা নামকরণ করার চেষ্টা করবো, যাতে সহজে মানুষের সাথে ওইটা বিষয়ে তুমি আলোচনা করতে পারো, তাই না? এটা ঠিক আছে। তারপরে তুমি মানব কল্যাণ এটা ব্যবহার করা যায় কিনা এটা করবা। তাহলে আমরা এভাবে মনে রাখবো যে জ্ঞান ফার্স্টে আরোহণ করব, তারপর এটাকে সংরক্ষণ করব, সঠিকভাবে সংক্ষিপ্তভাবে উপস্থাপন করব, তারপরে হচ্ছে শনাক্ত করব, নামকরণ করব, মানব কল্যাণে ব্যবহারের চেষ্টা করব। ঠিক আছে, গেল। তারপরে দেখো, আমরা দেখো জীব জগৎকে আমরা মেইনলি প্রথমে দুইটা সুপার কিংডমে ভাগ করতে পারি, দুইটা সুপার কিংডমে ভাগ করতে পারি। একটা হচ্ছে প্রোক্যারিওটা, আরেকটা হচ্ছে ইউক্যারিওটা। তাহলে সুপার কিংডম 1, সুপার কিংডম 2, প্রোক্যারিওটা, ইউক্যারিওটা। প্রোক্যারিওটা এর মধ্যে আমাদের একটাই রাজ্য আছে এবং সেই একটা রাজ্যের নাম হচ্ছে মনেরা। এবং প্রোক্যারিওটা ইউক্যারিওটার মধ্যে আমরা রাজ্য 2, 3, 4, 5 পাচ্ছি। এর মধ্যে একটা হচ্ছে প্রোটিস্টা, ফানজাই, প্লান্টি, অ্যানিমেলিয়া। এখন দেখো প্রোক্যারিওটা ইউক্যারিওটা ভাগটা কিভাবে করলাম। প্রোক্যারিওটা, প্রো কথাটার মানে হচ্ছে কি জানো? প্রো কথাটার মানে হচ্ছে আদি। আর ক্যারিওটা, ক্যারিওটা আসছে হচ্ছে ক্যারি অন থেকে, ক্যারি অন থেকে। ক্যারি অন কথাটার মানে হচ্ছে নিউক্লিয়াস, মানে যাদের নিউক্লিয়াসটা আদি বা সুগঠিত না তাদেরকে বলা হয় প্রোক্যারিওটা। আর যাদের নিউক্লিয়াসটা সুগঠিত সুগঠিত তাদেরকে বলা হয় ইউক্যারিওটা। ঠিক আছে, তারপরে আমি ভাগ করলাম মনেরা, প্রোটিস্টা, ফানজাই, প্লান্টি, অ্যানিমেলিয়া, যথাক্রমে উন্নত বৈশিষ্ট্যের দিকে আমরা যাচ্ছি। এবার দেখো প্লান্টির মধ্যে আবার দুইটা ভাগে ভাগ করা গেছে। যাদের মধ্যে পানি সংবহনের জন্য কোনো তন্ত্র নেই তাদেরকে আমি ভাগ করলাম ব্রায়োফাইটায়, এবং যাদের পানি সংবহনের জন্য তন্ত্র আছে তাদেরকে আমরা ভাগ করলাম ট্রাকিওফাইটায়। ট্রাকিওফাইটার মধ্যে আবার তিনটা ভাগে ভাগ করতেছি। হ্যাঁ, একটা হচ্ছে ফার্ন, একটা হচ্ছে নগ্নবীজি, আর একটা হচ্ছে আবৃতবীজি। ঠিক আছে, আর এটার এক্সাম্পল হচ্ছে মশবর্গীয় উদ্ভিদ, যে দেয়ালের মধ্যে দেখা যায় না, যে সবুজ সবুজ গজায়, ওগুলো হচ্ছে মস জাতীয় উদ্ভিদ। ঠিক আছে, বুঝতে পেরেছ? এখন দেখো পরে হচ্ছে বলছে যে এতটুকু ভাগ তো আমাদের ভালোই ছিল, কোনো সমস্যা ছিল না। পরবর্তীতে 2004 সালে যে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের টমাস কেভলিয়ার স্মিথ উনি কি করছে, উনি প্রোটিস্টাকে আবার দুইটা ভাগে ভাগ করে ফেলছে। একটা হচ্ছে প্রোটোজোয়া আর একটা হচ্ছে ক্রোমিস্টা, এবং মনেরাকে উনি নামকরণ করছে ব্যাকটেরিয়া হিসেবে। ঠিক আছে, তাহলে আগের ধাপ অনুযায়ী আমাদের রাজ্য ছিল 5টা, কিন্তু ওনারটা অনুযায়ী এটা হয়ে গেছে একটা বেশি, তাহলে 5-এর সাথে একটা যোগ হবে, হয়ে গেল 6টা। ঠিক আছে, ঠিক আছে। শ্রেণীবিন্যাসের ধাপ
শ্রেণীবিন্যাসের ধাপগুলো হচ্ছে 7টা, এটাকে আমাদের পরপর মুখস্থ রাখতে হবে, বাংলা এবং ইংরেজি দুইটা নামে সহ, ঠিক আছে। একটা হচ্ছে রাজ্য, সব থেকে বড় হচ্ছে রাজ্য, হ্যাঁ, বড় হলো রাজ্য, পর্ব, শ্রেণী, বর্গ, গোত্রগণ, প্রজাতি, এবং এগুলো ইংলিশ নাম সহ আমরা পড়বো, ঠিক আছে। এবার দেখো মানুষের ক্ষেত্রে অনেক সময় বলবে যে কি কি হতে পারে। অ্যানিমেলিয়া হচ্ছে মানুষের ক্ষেত্রে রাজ্য, পর্ব করডাটা, ঠিক আছে। ম্যামালিয়া, প্রাইমেট, হোমিনিডি, হোমোস্যাপিয়েন্স। এখন দেখো কেন ওদেরকে এইসব আমরা ভাগে ভাগ করলাম। অ্যানিমেলিয়াতে ভাগ করার কারণ হচ্ছে ওদের নিউক্লিয়াসটা সুগঠিত, ঠিক আছে। এই জন্য আমরা বললাম তুমি অ্যানিমেলিয়াতে যাও। তো তুমি বলবে আপু প্ল্যান্টিতে কেন গেল না? প্ল্যান্টিও তো নিউক্লিয়াস সুগঠিত, আর প্ল্যান্টি হচ্ছে নিজের খাবার নিজে তৈরি করতে পারে, কিন্তু অ্যানিমেলিয়াটা নিজের খাবার নিজে তৈরি করতে পারে না, ও হচ্ছে পরভোজী। তাহলে বললাম তাহলে তুমি আচ্ছা যাও প্রাণীর মধ্যে। করডাটাই দিলাম কারণ হচ্ছে ওদের জীবনের কোনো একটা পর্যায়ে ওর বডিতে নটোকর্ড থাকে, যেটা পরবর্তীতে আমাদের এই যে মেরুদণ্ড না, মেরুদণ্ডতে কনভার্ট হয়ে যায়, বুঝতে পেরেছো? মেরুদণ্ডতে কনভার্ট হয়ে যায়। তো এই জন্য আমরা বললাম করডাটা। এরকম বিভিন্ন কারণে আমরা আসলে প্রত্যেকটা ধাপে ওদেরকে আলাদা আলাদা করে ভাগ করেছি। এই ধাপগুলো আসলে লেখার জন্য ইম্পর্টেন্ট না, কিন্তু এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে। এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট, এই জন্য তোমরা অবশ্যই এর ভিতরে কারণ কেন অ্যানিমেলিয়াতে ভাগ করলাম, কেন করডাটা, কেন ম্যামালিয়া, কেন প্রাইমেট, এই জিনিসগুলো কারণটা পড়বা, কারণ এমসিকিউতে দেয় কেন এটাকে এই ধাপের মধ্যে দিলাম, ঠিক আছে। তো এই যে ব্যাপারটা যে আমি বললাম না, জগৎ, পর্ব, শ্রেণী, বর্গ, গোত্রগণ, প্রজাতি, এরা প্রত্যেকে এক একটা সাবসেট। এটা সাবসেট, এটা সাবসেট, এইটা। তাহলে এই যে এটার সাবসেট, এটা বড়, এর থেকে আরেকটু ছোট, এটার থেকে আরেকটু ছোট, আরো ছোট 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 ছোট, এরকম একটা বিষয়। তো এই ব্যাপারটাকে আমরা বলি হচ্ছে হায়ারার্কি। ওয়েস্টেড না, এটা হচ্ছে নেস্টেড হায়ারার্কি, ঠিক আছে। মানে পাখির বাসার মতো যাদের মতো একটার পর একটা ডায়াগ্রাম তৈরি করে ফেলেছে, ঠিক আছে। দ্বিপদ নামকরণ, এটাকে ইংলিশে আমরা বলতে হচ্ছে বাইনোমিনাল নোমেনক্লেচার। এখন এটা জনককে, ক্যারোলাস লিনিয়াস, এটা বলে ফেলছি। কোন বই থেকে আসছে? স্পেসিস প্ল্যান্টারাম। এবং উনি কোন টাইপের বিজ্ঞানী? উনি হচ্ছে সুইডিশ বিজ্ঞানী। ICBN আর ICZN, এটা ফুল ফর্মটা আমাদের লাগবে, ঠিক আছে। ফুল ফর্মটা লাগবে ইন্টারন্যাশনাল কোড অফ বোটানিক্যাল নোমেনক্লেচার, ইন্টারন্যাশনাল কোড অফ জুওলজিক্যাল নোমেনক্লেচার, ঠিক আছে। এটা কোড, কাউন্সিল যেন দাগাবা না কেউ, ঠিক আছে। এটা হচ্ছে অবজেক্টিভের জন্য ইম্পর্টেন্ট, বুঝতে পেরেছ? হায়ারার্কি বলতে এমন বোঝায়, যেমন ধরো আমি এই জিনিসকে ভাগ করলাম এরকম, এটা থেকে আবার দুইটা ভাগ পেলাম, আবার এটা থেকে দুইটা ভাগ পেলাম, এরকম যে বিষয়টা না, যে একটার অভ্যন্তরে এটার অভ্যন্তরে এটার অভ্যন্তরে আরো আছে, এই ব্যাপারটা হচ্ছে হায়ারার্কি, ঠিক আছে। এটার ব্যাপারটা হচ্ছে হায়ারার্কি। এবার দেখো তোমরা এতটুকু বুঝতে পেরেছো কিনা আমাকে জানাও, এবং একটা প্রশ্নের উত্তর দাও যে দ্বিপদ নামকরণের জনককে। দ্বিপদ নামকরণের জনককে বলো তো। দ্বিপদ নামকরণের জনককে দ্রুত লিখে দাও। দ্বিপদ নামকরণের জনক হচ্ছে ক্যারোলাস লিনিয়াস। ক্যারোলাস লিনিয়াস কোন দেশের বিজ্ঞানী ছিলেন বলো তো? ক্যারোলাস লিনিয়াস হচ্ছে একজন সুইডিশ বিজ্ঞানী ছিলেন, এগুলো যাতে ভুল না হয়, ঠিক আছে। সুইডিশ বিজ্ঞানী। দ্বিপদ নামকরণের যে পদ্ধতি, এই পদ্ধতিটা তোমাদের পরীক্ষার রিটেনে আসে। এখন রিটেনে আসলে তোমাদের লিখতে হবে, এবং লিখবা সবাই কিন্তু পয়েন্ট আকারে, যে কোনো জিনিস পয়েন্ট আকারে লেখার চেষ্টা করবা, ঠিক আছে। তো কিভাবে লিখবো? তো আমরা লিখবো পয়েন্টে যে ভাষা কি হবে। দ্বিপদ নামকরণের ভাষাটা সবসময় আমাদের ল্যাটিন ওয়ার্ডে লিখতে হবে। এটা দুইটা পোর্শন হবে, এবং দুইটা পোর্শনে ল্যাটিন ভাষায় হবে, ঠিক আছে। তাহলে প্রথমটা হবে হচ্ছে ল্যাটিন ভাষায় লিখতে হবে। তো ল্যাবিয়ার ওইটা, এটা হচ্ছে রুই মাছের বৈজ্ঞানিক নাম, তাই না? আমরা সবাই জানি রুই মাছের বৈজ্ঞানিক নাম। তো এটা দেখো দুইটা অংশ, প্রথম অংশটাকে আমরা বলি হচ্ছে গণ, আর দ্বিতীয় অংশটাকে আমরা বলি প্রজাতি। এই নামটা অবশ্যই ইউনিক হতে হবে। যেমন ধরো
আমার নাম সুমাইয়া, তোমাদের এখানে অনেক মানুষের নাম সেম হতে পারে, সেক্ষেত্রে কিন্তু তুমি আলাদাভাবে জিনিসটাকে আইডেন্টিফাই করতে পারবে না। তো তোমার এখানে যে বৈজ্ঞানিক নাম, এইটা এরকম সেম নাম অনেকজনের হতে পারবে না, বরং প্রত্যেকের জন্য ইউনিক নাম হতে হবে, ঠিক আছে? এবার যখন আমরা লিখবো, লেখার ক্ষেত্রে দেখো এরকম ল্যাবেও রোহিটা যদি লিখতে চাই, এলটা বড় হাতের দিতে হবে, তারপরে লিখলাম ল্যাবেও ছোট হাতের, পরে একটা স্পেস যাবে, তারপর রোহিটা আবার ছোট হাতের, ঠিক আছে? তার মানে কি প্রথমটার প্রথম অক্ষরটা শুধুমাত্র বড় হাতের, বাকি সবগুলো ছোট হাতের, ঠিক আছে? তাহলে গণের যে প্রথম অক্ষর, এটা তো গণ নাম ছিল, এটা প্রথম অক্ষরটা হচ্ছে বড় হাতের হবে। যখন এটা মুদ্রণের মাধ্যমে লিখবো, যখন ছাপায় লিখবো, তখন এটা হচ্ছে ইটা লেখা হবে, তার মানে যে বাঁকা বাঁকা করে যে লেখাটা হয়, বাঁকা বাঁকা করে লেখাটা হবে। কিন্তু হাতে যখন লিখবো তখন এভাবে লিখলে হবে না, বরং এর নিচে একটা করে দাগ দিতে হবে। তোমরা যদি পরীক্ষার খাতায় নামগুলো লিখে আসো, দাগ ছাড়া কোনো মার্কসই পাবা না, অবশ্যই নিচে বৈজ্ঞানিক নাম লেখার পরে দাগ দিবা, ঠিক আছে? তারপরে বলছে যে 7 নম্বর পয়েন্টে বলছে যে প্রথম বিজ্ঞানী হচ্ছে অগ্রাধিকার পাবে। এটার বিষয়টা কেমন? এটা হচ্ছে, ধরো আমি একটা জীবের একটা নাম দিলাম, আরেকজন আরেকটা জীবের আরেকটা নাম দিল, এখন প্রথমে যে বিজ্ঞানী দিবে তার নামটাই গ্রহণযোগ্য হবে, ঠিক আছে? তার নামটাই গ্রহণযোগ্য হবে, ঠিক আছে? তারপর 8 নম্বর পয়েন্টে ওরা দেখাইছে যে বিজ্ঞানীর নামের সংক্ষিপ্ত রূপ প্লাস হচ্ছে আবিষ্কারের সাল, এই দুইটা জিনিস আমাদেরকে অ্যাড করতে হবে, যদিও এটা আমরা হচ্ছে আমাদের পরীক্ষার খাতায় অ্যাড করি না, ঠিক আছে? তো দেখো যে বলছে যে হোমো স্যাপিয়েন্স, এটা হচ্ছে ক্যারোলাস লিনিয়াস নামকরণ করেছেন। তো ক্যারোলাস লিনিয়াস যখন হোমো স্যাপিয়েন্স নামকরণ করবেন, এটা লেখার পরে আমার লিনিয়াস বোঝাতে ওনার নামের প্রথম অক্ষর এল দিতে হবে, তারপরে একটা ডট দিতে হবে, ডটের পরে আমরা একটা কমা দিব, তারপরে কত সালে উনি নামকরণটা করেছে এটা দিব, ঠিক আছে? এটা হচ্ছে 1758 সালে, 1758। তাহলে নাম লিখবো, ওনার প্রথম অক্ষর লিখলাম, একটা ডট দিব, একটা কমা দিব, সাল দিব। বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো কিনা বলো তো? এই প্রশ্ন কিন্তু দিবে, এবং কেউ যদি তোমাদের মধ্যে পয়েন্ট আকারে না লিখে আসছে সবগুলা পয়েন্ট সুন্দর করে এক্সাম্পল সহ, তাহলে হবে না। তাহলে এত কষ্ট করে পড়ালাম কেন, তাই না? বলো ক্লিয়ার কিনা? তাসকিন বলেছো ক্লিয়ার, আব্দুর রহমান বলেছো ক্লিয়ার, ঠিক আছে। তোমাদের মধ্যে আসলে তোমরা বড় হয়ে মেডিকেলে কে পড়তে চাও, ইঞ্জিনিয়ারিং এ কারা পড়তে চাও বলো তো? এখন দেখো বৈজ্ঞানিক নামগুলা তো অনেক কঠিন, এটা একটু কষ্ট করে মনে রাখতে হয়, আমরা জানি, ঠিক আছে? কিন্তু এর মধ্যে একটা বিষয় কি, যে সব বানান কিন্তু তুমি ভুল করো না। কিছু বানান দেখবা তুমি হচ্ছে এমনি লিখতেছো, এমনি ঠিক হয়ে যাচ্ছে। কিছু জায়গা থাকে যে জায়গাগুলো সবাই ভুল করে, বা আমি লিখতে গেলে আমি বারবার ভুল করব, বা তুমি লিখতে গেলে তুমি বারবার ভুল করবা, ঠিক আছে? তাই তো? সেটা কেমন, তাহলে আমরা দেখবো যে কোন জায়গায় আসলে বানানগুলো ভুল যায়। হ্যাঁ, সেই জিনিসটা আপু আজকে বলে দিব, তোমরা যখন পড়বা তখন ওই জায়গাগুলাই বারবার খেয়াল করে করে পড়বা, ঠিক আছে? ঠিক আছে, এখন দেখো ধান, ধানের নাম হচ্ছে আপুর সাথে সবাই হচ্ছে একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করে, দেখবা মুখস্থ হয়ে যাবে ইনশাল্লাহ। নিজে হচ্ছে 2-1 বার পড়বা, হয়ে যাবে। ধানের নাম হচ্ছে অরাইজা স্যাটিভা, অরাইজা স্যাটিভা, অরাইজা স্যাটিভা। স্যাটিভা বানানে কোনো সমস্যা নাই, এটাই হয়। অরাইজা আমরা এভাবে, অরাইজাতে ওয়াই, ঠিক আছে? অরাইজা স্যাটিভা। পাট, পাটের নাম হচ্ছে কর্কোরাস, কর্কোরাস ক্যাপসুলারিস, কর্কোরাস ক্যাপসুলারিস। পাটের নাম হচ্ছে কর্কোরাস ক্যাপসুলারিস। এখন দেখো কর্কোরাস, এটাকে আমাকে এখানে দেখাতে হবে যে কর্কোরাস কিন্তু সি দিয়ে শুরু, ঠিক আছে? কে দিয়ে শুরু না, সি দিয়ে শুরু। পরে কোরাস, এখানে আবার আমাদের মনে হতে পারে যে সিএইচ নাকি সিও, তাহলে কর্কোরাসে হচ্ছে সিএইচও। ক্যাপসুলারিস বানানে কোনো সমস্যা নাই। আম, ঠিক আছে? আম হচ্ছে ম্যানগিফেরা ইন্ডিকা, ম্যানগিফেরা ইন্ডিকা, ঠিক আছে? ম্যানগি ফেরা ইন্ডিকা, দেখো বানানে কোনো জটিলতা নাই এটার মধ্যে। কাঁঠাল, কাঁঠালের নাম হচ্ছে আর্টোকার্পাস হেটেরোফাইলাস। আমরা বানানগুলো এমনভাবে উচ্চারণ করব যেন লেখার সময় সুন্দরভাবে লিখতে পারি, মানে হচ্ছে কোনো মানে কনফিউশন যাতে না হয়। আর্টোকার্পাস, আর্টো
কার্পাসে কিন্তু কে না, দেখো এটা কিন্তু সি, আর্টোকার্পাস। হেটেরো, হেটেরো বানান তো এটাই লিখবা না, হেটেরোফাইলাস, ফাই, PHY, ফাই, যেটা দেখার বিষয়, দুইটা এল আছে, আর্টোকার্পাস, হেটেরোফাইলাস, ঠিক আছে, আর্টোকার্পাস, হেটেরোফাইলাস, ঠিক আছে। শাপলা, শাপলার নাম দেখো, নিমফাইয়া নৌচালি, কেমন একটা নাচানাচির মতন নাম, নিমফাইয়া নৌচালি, নিমফাইয়া নৌচালি, ভালো করে শোনো, নিমফাইয়া নৌচালি। NYM, নিম, ওয়াইটা মনে রাখবো, কখনো কিন্তু NIM দিব না, নিমফাইয়া, ফাই, 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 নিমফাইয়া নৌচালি, 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 নিমফাইয়া নৌচালি, ঠিক আছে। জবা, হিবিস্কাস, হিবিস্কাস বানানো তো ঝামেলা নেই, হিবিস্কাস, কাছে আবার কেউ CAS বা KS এগুলা দিও না, ঠিক আছে। হিবিস্কাস, রোজা সাইনেন্সিস, এই চ্যাপ্টার তো ইজি, আমি একদম শর্ট করে নিয়ে আসছি চ্যাপ্টারটা, তোমরা একটু ওয়েট করে দেখবা, একটা চার্টের মধ্যে পুরা ছকটা আছে, ঠিক আছে। হিবিস্কাস, রোজা সিনেন্সিস, রোজা সিনেন্সিস, সিনেন্সিস, ঠিক আছে। এটা কলেরা জীবাণু, কলেরা হচ্ছে ভিব্রিও কলেরি, ভিব্রিও কলেরি, দেখো ভিব রিও কোনো সমস্যা নাই, কলে রা পর্যন্ত দেখো, এখানে যখন AE থাকে আমরা উচ্চারণ করব হচ্ছে ই, বানানটা কিন্তু AE, কলে রাই, এরকম কলে রাই, ঠিক আছে, কলে রাই, ভিব্রিও কলেরি উচ্চারণ, কিন্তু বানানো হচ্ছে AE, তাহলে এই জায়গাটা আমরা একটু দেখবো ভালো করে। ম্যালেরিয়া জীবাণু, প্লাজমোডিয়াম ভিভ্যাক্স, এটা হচ্ছে এক্স, প্লাজমোডিয়াম ভিভ্যাক্স। আরশোলা হচ্ছে পেরিপ্লানেটা আমেরিকানা, আমেরিকায় যেতে চাই আমরা বলি না, ঠিক আছে, এটা হচ্ছে কি পেরিপ্লানেটা আমেরিকানা, ঠিক আছে। নামের ক্ষেত্রে তোমাকে তো, তোমাদের তো ভাইভা নিচ্ছে না কেউ, তোমরা নামের উচ্চারণ তোমাদের মতো করতে পারো, কিন্তু আমি বলবো এমন ভাবে করো যাতে তোমরা বানানটা উচ্চারণের সাথে মিল রেখে লিখতে পারো, ঠিক আছে, বুঝতে পেরেছো। মৌমাছি, মৌমাছি হচ্ছে অ্যাপিস ইন্ডিকা, অ্যাপিস ইন্ডিকা, তো এই নামের বানানে আমার মনে হয় কোনো সমস্যা হবে না। ইলিশ হচ্ছে টেনুয়া লোসা ইলিশা, টেনুয়া লোসা ইলিশা। কুনো ব্যাঙের নামটা, আমি যখন তোমাদের টাইমে ছিলাম, এই কুনো ব্যাঙের নামটা আমার খুবই কঠিন লাগতো, মানে মনেই থাকতো না, লিখতেও পারতাম না, অনেক কষ্ট করে, ঠিক আছে। তো দেখো আমি বলি, কোনো ব্যাঙের নামটা হচ্ছে দুট্টাফ, দুট্টাফ রাইনাস, দুট্টাফ রাইনাস, দেখো দুট্টাফ, PH, এখনো F আবার বলবা না, PH, দুট্টাফ রাইনাস, RY রাইনাস। মেলানোস টিকটাস, মেলানোস টিকটাস, এই দেখো মেলা, 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 নোস, টিকটাস, দুট্টাফ রাইনাস, মেলানোস টিকটাস, ঠিক আছে, দুট্টাফ রাইনাস, মেলানোস টিকটাস। রয়্যাল বেঙ্গল টাইগার, টাইগার থেকে টাইগ্রিস, ঠিক আছে, টাইগার থেকে টাইগ্রিস, এটা হচ্ছে প্যানথেরা, প্যানথেরা টাইগ্রিস, প্যানথেরা টাইগ্রিস। মানুষ, মানুষ হচ্ছে তো আমরা জানি হোমোস্যাপিয়েন্স, তাই না, মানুষ হচ্ছে হোমোস্যাপিয়েন্স, ঠিক আছে। এখন দেখো নতুন একটা বলছে যে আমাদের দেশের একজন তরুণ প্রাণী বিজ্ঞানী সাজিদ আলী হাওলাদার, উনি হচ্ছে একটা ব্যাঙ আবিষ্কার করছে, এটা হচ্ছে একটা ব্যাঙ যেটা শুধুমাত্র ঢাকায় পাওয়া যায়, শুধুমাত্র ঢাকায় পাওয়া যায়। তাহলে উনি নাম দিলেন পরে যে ঢাকায় পাওয়া যায়, তাহলে তোমার নাম হবে ঢাকা, কি ঢাকা, জাকেরানা ঢাকা। এখন জাকেরানা আসলো কোথা থেকে, আমাদের ঢাকা ইউনিভার্সিটির প্রাণীবিদ্যা বিভাগের প্রতিষ্ঠাতা ছিলেন জাকের হোসেন, তো ওনার প্রতি সম্মান জানিয়ে এই সাজিদ আলী হাওলাদার, এই তরুণ প্রাণী বিজ্ঞানী, উনি হচ্ছে এই ব্যাংকটার নাম দিয়েছে জাকেরানা ঢাকা, ঠিক আছে, বুঝতে পেরেছো। এই আমার মেডিকেলকে খারাপ বলতেছো কেন তুমি? আচ্ছা এবার আমরা হচ্ছে একদম ছোট করে চার্টটা একদম জায়গা মতো নিয়ে আসবো, ঠিক আছে। দেখো এখানে মনেরা, প্রোটিস্টা, ফাঞ্জাই, প্লান্টি, অ্যানিমেলিয়া। তোমাদের প্রশ্ন যেটা দেয়, বলবে যে তোমাকে যে কোনো একটা ছবি দিবে, ছবি দিয়ে বলবে কি জানো, ছবি দিয়ে বলবে যে এটা আইডেন্টিফাই করো,
এবং এটার বৈশিষ্ট্যগুলো বলো যে তুমি কেন ওকে ওই গ্রুপের মধ্যে ফেলতে চাচ্ছ বা ওই রাজ্যের মধ্যে কেন ফেলতে চাচ্ছ। তো সেই জন্য কি তোমার ওই ছবিটা দেখে প্রথমে চিনতে হবে, সেকেন্ড নাম্বার চিনলা ওই গ্রুপটার বৈশিষ্ট্য তোমাকে জানতে হবে, তাই না। ঘ নাম্বারের প্রশ্ন কি দিবে, দুইটা ছবি অথবা দুইটা জিনিসের বর্ণনা দিবে, দুইটা জিনিস আইডেন্টিফাই করতে বলবে, তোমাকে বলবে যে এই 1 নাম্বার এবং 2 নাম্বারের মধ্যে কে উন্নত, ঠিক আছে, কে উন্নত, ঠিক আছে। তাহলে সেইটার জন্য কিন্তু তোমার দুইটার বৈশিষ্ট্য লিখতে হবে, লিখে বলতে হবে যে এইটা অপরটা থেকে বেশি উন্নত, ঠিক আছে। তাহলে দেখো মনেরা, প্রোটিস্টা, ফাঞ্জাই, প্লান্টি, অ্যানিমেলিয়া। তো ফার্স্টে ভৌত গঠনে যদি আমরা তাকাই, মনেরা হচ্ছে সবসময় এক কোষী হবে এবং এটা দেখতে সূত্রাকার, সুতার মতো প্যাঁচানো প্যাঁচানো, ঠিক আছে, এটা হচ্ছে প্যাঁচানো প্যাঁচানো। এবং এরাও কলোনিয়াল, মানে একা একা থাকে না, বরং একসাথে অনেকগুলা গুচ্ছ আকারে থাকে, গুচ্ছ আকারে থাকে। প্রোটিস্টার ক্ষেত্রে কি ওরা এককোষী হতে পারে, এককোষী মানে কি একটা কোষ দিয়ে তৈরি, বহুকোষী মানে অনেকগুলা কোষ দিয়ে তৈরি, ঠিক আছে। তাহলে এককোষী হতে পারে অথবা বহুকোষী হতে পারে। এরা যেমন শুধু সূত্রাকার ছিল, এরাও সূত্রাকার। এরা ছিল কলোনিয়াল, এরা এককও হতে পারে, কলোনিয়ালও হতে পারে, ঠিক আছে। কলোনিয়াল মানে হচ্ছে একসাথে সবাই যখন একসাথে করে বসবাস করে, মানে একা একা না থেকে অনেকে মিলে এক জায়গায় বসবাস করে, ঠিক আছে। ফানজাই, এরাও কি এককোষী। আর মাইসেলিয়াম, মাইসেলিয়াম মানেও হচ্ছে সুতার মতো কাঠামো, ঠিক আছে, সুতার মতো কাঠামো। প্লান্টি, প্লান্টি হচ্ছে গাছপালা, এগুলো আমরা যেটা দেখি এইটা। তো প্লান্টি হচ্ছে অবশ্যই কি বহুকোষী। অ্যানিমেলিয়া মানে আমরা, তোমার কি মনে হয় এত বড় একটা আমি, এটা কি একটা সিঙ্গেল কোষ দিয়ে তৈরি হচ্ছে, তাই না, অনেকগুলা কোষ দিয়ে তৈরি হচ্ছে না, এটা কি অবশ্যই বহুকোষী, ঠিক আছে। বুঝতে পেরেছ, প্রথম পয়েন্ট গেল। মনেরার পরে আমরা সেকেন্ড পয়েন্ট হচ্ছে কোষীয় অঙ্গাণু। দেখো মনেরার মধ্যে, কোষীয় অঙ্গাণুর মধ্যে শুধুমাত্র রাইবোজোম থাকবে, শুধুমাত্র রাইবোজোম, এবং এই রাইবোজোমটা হবে 70S রাইবোজোম, ঠিক আছে। প্রোটিস্টার মধ্যে সকল অঙ্গাণু থাকবে, ফাঞ্জাইয়ের মধ্যে সকল অঙ্গাণু থাকবে, কিন্তু কোনটা বাদে দেখো, আমরা জানি না ছত্রাক কিন্তু নিজের খাবার নিজে তৈরি করতে পারে না। তাহলে ছত্রাক নিজের খাবার নিজে তৈরি করতে পারবে না, ক্লোরোপ্লাস্ট থাকে না। প্ল্যান্টের মধ্যে সকল অঙ্গাণু থাকে। অ্যানিমেলিয়ার মধ্যে যে আমরা নিজেরা, আমরা কি প্লাস্টিড আছে বলো, প্লাস্টিড নেই, তাহলে প্লাস্টিডও থাকবে না, প্লাস কোষ গহ্বর থাকবে না, থাকতে পারে, থাকলে খুবই ছোট, ঠিক আছে। সকল অঙ্গাণু থাকবে এই দুইটা ছাড়া, বুঝতে পেরেছ। এবার নিউক্লিয়াসটা কেমন হবে, মনে রাখে আমরা বলছিলাম না প্রোক্যারিওটার মধ্যে, প্রোক্যারিওটা মানেই তো আদি কোষী, মানে নিউক্লিয়াসটা আদি, তাই তো। আদি কোষে নিউক্লিয়াস মানে কি জানো, মানে হচ্ছে নিউক্লিওলাস। একটা নিউক্লিয়াস কেমন হয় দেখো, নিউক্লিয়াস হয় হচ্ছে ইউজুয়ালি এমন হয়, একটা নিউক্লিওলাস থাকে, চারপাশে ক্রোমাটিন থাকে, একটা নিউক্লিয়ার মেমব্রেন থাকে, এমনই তো হয় একটা ভালো নিউক্লিয়াস, নিউক্লিওপ্লাজম থাকে, এগুলো থাকে না। এর মধ্যে এগুলো থাকবে না, নিউক্লিওলাস থাকবে না, নিউক্লিওপ্লাজম থাকবে না, নিউক্লিয়ার পর্দা থাকবে না, কিন্তু ক্রোমাটিন জালিকা থাকবে, বুঝতে পেরেছ। আরে 78 লিখিনি রে, 70S লিখছি এটা। তোমরা তো এখন আমি 78ই লিখতে যাচ্ছিলাম, 70 লিখেছি, 70, ঠিক আছে। এই ক্লাসে 2 অধ্যায় শেষ করব না আমি, তো চ্যাপ্টার 8 এর ক্লাস শেষ হয়ে গেছে, এটা চ্যাপ্টার 1 এর ক্লাস, এখানে শুধুমাত্র চ্যাপ্টার 1 এর ক্লাস হবে। তারপরে দেখো প্রোটিস্টার ক্ষেত্রে এটা হচ্ছে প্রকৃতকোষী। প্রকৃতকোষী মানে ডিএনএর সকল উপাদান এখানে উপস্থিত থাকবে, সেগুলো কি ডিএনএও থাকবে, আরএনএও থাকবে, প্রোটিনও থাকবে। প্রকৃতকোষী মানে নিউক্লিয়াসটা ঠিকঠাক মতো আসছে, তার মানে নিউক্লিওলাসও ওদের থাকবে, নিউক্লিওপ্লাজমও থাকবে, নিউক্লিয়ার পর্দাও থাকবে, ক্রোমাটিন জালিকাও থাকবে, ঠিক আছে, গেল। ফানজাই, প্লান্টি, অ্যানিমেলিয়া সবাই প্রকৃতকোষ, এটা কিন্তু আমরা ওই প্রথমে ছকে দেখে আসছিলাম, ঠিক আছে। আচ্ছা, মাফিয়া রহমান লিখেছো 70S মানে কি, আমাদের যে রাইবোজোম, রাইবোজোমটাকে আসলে দুইটা ভাগে আমরা ভাগ করতে পারি, একটা হচ্ছে আদি, একটা হচ্ছে প্রকৃত কোষের রাইবোজোম। আদি কোষের রাইবোজোমটা 70S, প্রকৃত কোষেরটা হচ্ছে 80S। এস দিয়ে কি বোঝায় জানো, এস দিয়ে বোঝায় হচ্ছে ভেদবার্গ ইউনিট, বানানটা এমন, ভেদবার্গ ইউনিট। এটা কেমন, যদি তুমি একটা সেলের জিনিসপত্র নিয়ে এরকম ঘোরালে একটা অধক্ষেপ পড়ে, অধক্ষেপটাকে যে ইউনিট দিয়ে আমরা পরিমাপ করি সেটাকে বলা হয় ভেদবার্গ ইউনিট, এবং এই আবিষ্কারকের নাম অনুযায়ী এটাকে আমরা এস দ্বারা প্রকাশ করি, ঠিক আছে, বুঝতে পেরেছো।
তাহলে এটা গেল আমাদের আদিকোষী আর প্রকৃত কোষের ব্যাপার। তারপরে আসো পরের পয়েন্টে, যে হচ্ছে কোষ প্রাচীর। কোষ প্রাচীর, কোষ প্রাচীর দেখো মনেরার মধ্যে কোষ প্রাচীর যদি থাকে তাহলে এটার কোষ প্রাচীর হবে কেমন, পলিস্যাকারাইড এবং প্রোটিন দিয়ে তৈরি। প্রোটিস্টার ক্ষেত্রে থাকবে না, ফানজাইয়ের ক্ষেত্রে বা ছত্রাকের ক্ষেত্রে এই কোষ প্রাচীর হবে হচ্ছে কাইটিন নির্মিত। ঠিক আছে, এটা প্লান্টের ক্ষেত্রে এই কোষ প্রাচীর হবে সেলুলোজ নির্মিত এবং অ্যানিমেলের ক্ষেত্রে কোষ প্রাচীর থাকবে না। বুঝতে পেরেছো? তারপরে পুষ্টি, সবার তো বেঁচে থাকার জন্য পুষ্টি দরকার। পুষ্টি পাবো কোথা থেকে? মনারের ক্ষেত্রে এই পুষ্টি আমরা কিছু কিছু ক্ষেত্রে যদি তাদের মধ্যে যে নীলাভ সবুজ শৈবাল, ওদের ক্ষেত্রে কিন্তু একটু ইয়া থাকে, তোমাদের হচ্ছে ক্লোরোপ্লাস্ট বা মানে সালোক সংশ্লেষণের কিছু রঞ্জক উপাদানগুলো থাকে, ওরা হচ্ছে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় পুষ্টি গ্রহণ করবে। আর বাকি যারা আছে তারা শোষণের মাধ্যমে পুষ্টি উপাদানগুলো নিজের বডিতে নিয়ে নেবে। ঠিক আছে, তোমরা এত ঝগড়া করো কেন? হ্যাঁ, এটা হচ্ছে শোষণ। ঠিক আছে, প্রোটিস্টা এটাও হচ্ছে শোষণ এবং সালোক সংশ্লেষণের মাধ্যমে পুষ্টি গ্রহণ করবে। ফানজাই এটাও শোষণ। প্লান্টটি দেখো স্বভোজী, আমরা তো পড়ছি যে জীবাণু শক্তি জীবনী শক্তির মধ্যে পড়ছি না যে উদ্ভিদগুলো নিজের খাদ্য নিজেই তৈরি করতে পারে, তাই না? তাহলে ওরা হচ্ছে স্বভোজী। আর মানুষ বা অন্য যে কোনো প্রাণী এরা হচ্ছে খাদ্যের জন্য এই উদ্ভিদের উপর নির্ভরশীল, তার মানে এরা হচ্ছে পরভোজী। ঠিক আছে, বুঝতে পেরেছো তোমরা? এতটুকু বুঝতে পেরেছো? তো দেখো জনন প্রক্রিয়া, জনন প্রক্রিয়া মনেরার ক্ষেত্রে ওরা যে জনন প্রক্রিয়া করবে এটা হচ্ছে বাইনারি ফিশন বা দ্বিভাজন। বাইনারি ফিশন বা দ্বিভাজন মানে ধরো একটার মধ্যে একটা জেনেটিক ম্যাটেরিয়াল থাকবে, ওই যে ক্রোমাটিন জালিকা বা একটা ডিএনএ। ঠিক আছে, এইটা হচ্ছে দুই ভাগ হবে, হওয়ার পরে আরেকটার মধ্যে দিয়ে দিবে, এটা হচ্ছে বাইনারি ফিশন। ঠিক আছে, এটা হলো বাইনারি ফিশন। তারপরে দেখো প্রোটিস্টার হচ্ছে দুই রকমের হতে পারে, একটা হচ্ছে অযৌন জনন আর এটা হচ্ছে যৌন জনন। যৌন জনন হবে কনজুগেশনের মাধ্যমে, অযৌন জনন হবে মাইটোসিসের মাধ্যমে। ঠিক আছে, গেল। তারপরে দেখো ফানজাইয়ের মধ্যে কি হবে, ফানজাইয়ের মধ্যে ওরা হচ্ছে হ্যাপ্লয়েড স্পোর দিয়ে বংশবৃদ্ধি করবে। হ্যাপ্লয়েড মানে হচ্ছে এন দিয়ে বংশবৃদ্ধি করবে। প্লান্টির ক্ষেত্রে যৌন জনন হচ্ছে অ্যানাইসোগ্যামাস। এখানে কিন্তু একটু বোঝার জিনিস আছে, বুঝছো? অ্যানাইসোগ্যামাস কি বলতে পারো তোমরা? অ্যানাইসোগ্যামাস কি? দেখো তিনটা টার্ম আছে, একটা হচ্ছে আইসোগ্যামাস, একটা হচ্ছে অ্যানাইসোগ্যামাস, আর একটা হচ্ছে ওগ্যামাস। ঠিক আছে, এখানে লিখি। হ্যাঁ, একটা হচ্ছে আইসোগ্যামাস, একটা হচ্ছে অ্যানাইসোগ্যামাস, আর এটা হচ্ছে ওগ্যামাস। ঠিক আছে, ওগ্যামাস। এখন এই ব্যাপারটা কি, যখন আমাদের কাছে দুইটা জিনিস, একটা তোমাকে আমি দুইটা জিনিস দিচ্ছি, একটা হচ্ছে পুংগ্যামিট আর একটা হচ্ছে স্ত্রীগ্যামিট। ঠিক আছে, পুংগ্যামিট আর স্ত্রীগ্যামিট দুইটা যদি সেম হয়, এটা দেখো পুংগ্যামিট আর এটা হচ্ছে স্ত্রীগ্যামিট, দুইটা যদি সেম হয়, ধরো এটাও গোল এটাও গোল, সাইজও সেম, সব সেম, তাহলে এটা হবে আইসোগ্যামাস। আইসো মানে একই। অ্যানাইসোগ্যামাস যখন হচ্ছে পুংগ্যামিটটা আকারে ছোট হবে, স্ত্রীগ্যামিটটা আকারে বড় হবে, এটা হচ্ছে অ্যানাইসোগ্যামাস। ওগ্যামাস মানে হচ্ছে পুংগ্যামিটটা ছোট হবে প্লাস ও চলাচল করতে পারবে, আর স্ত্রীগ্যামিটটা বড় হবে প্লাস হচ্ছে নিশ্চল হবে, এই জিনিসটা হচ্ছে ওগ্যামাস। তাহলে এদের যে প্লান্টের যৌন জননটা কেমন, এটা হচ্ছে অ্যানাইসোগ্যামাস প্রকৃতির। ঠিক আছে, অ্যানিমেলিয়ার ক্ষেত্রে জনন প্রক্রিয়া কেমন, এটা হচ্ছে যৌন জনন প্রক্রিয়া। ঠিক আছে, বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? তারপরে দেখো ভ্রূণ সৃষ্টি এদের মধ্যে কোনোটাতেই হয় না, শুধুমাত্র প্ল্যান্টিতে হয় আর অ্যানিমেলিয়াতে হয়। অ্যানিমেলিয়ার ক্ষেত্রে তিনটা ভ্রূণীয় স্তর তৈরি হয়, একটা হচ্ছে এক্টোডার্ম, একটা হচ্ছে মেসোডার্ম, একটা হচ্ছে এন্ডোডার্ম। একদম ভেতরে যে স্তরটা তৈরি হয় সেটার নাম হচ্ছে এন্ডোডার্ম, মাঝেরটা হচ্ছে মেসোডার্ম, একদম বাইরেরটা হচ্ছে এক্টোডার্ম। ঠিক আছে, এতটুকু কি বুঝতে পেরেছেন? টিস্যু সিস্টেম, টিস্যু মানে হচ্ছে যখন অনেকগুলা কোষ, ধরো একটা কোষ এখানে আছে, একটা কোষ এখানে আছে, একটা কোষ এখানে আছে, এটা টিস্যু না, এটা টিস্যু না।
যখন এই কোষগুলো একসাথে মিলে একগুচ্ছে থাকবে এবং একই রকম কাজ করবে, একই কাজ করবে, তখন এটাকে আমরা বলবো টিস্যু। ঠিক আছে, এটা তাহলে টিস্যু সিস্টেম শুধুমাত্র এই দুইটা গঠন করে, এইটা তুলনামূলক উন্নত এবং এইটা আমরা হচ্ছে সব থেকে জটিল প্রকৃতির টিস্যু তৈরি করি। সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এক্সাম্পল বা উদাহরণ। উদাহরণের মধ্যে দেখো ব্যাকটেরিয়া, নস্টক, একটা হচ্ছে ব্যাকটেরিয়া, একটা হচ্ছে নস্টক। নস্টকের মধ্যে আসতে হচ্ছে নীলাভ সবুজ শৈবাল। ঠিক আছে, উদাহরণগুলো কেন লাগবে, কারণ তোমাকে কিন্তু একটা যখন উদ্দীপক দিবে, উদ্দীপকের মধ্যে তোমাদেরকে এমন একটা বর্ণনা দিবে যাতে তুমি এই উদাহরণটা আইডেন্টিফাই করতে পারো। পরে বলবে গতে যে লেখো তো কেন তুমি বললা এটা ওই রাজ্যের মধ্যে। ঠিক আছে, আবার অনেক সময় তোমাকে ছবি দিয়ে বলবে, হ্যাঁ, তাহলে তোমাদেরকে উদাহরণগুলো জানতে হবে। প্রোটিস্টার মধ্যে আছে অ্যামিবা, প্যারামেসিয়াম। এছাড়া অন্য কিছু জায়গায় এই দুইটা আছে, যে এককোষী শৈবাল বা ডায়াটম, আর এটা হচ্ছে ডায়াটম প্লাস, আর এটা হচ্ছে বহুকোষী শৈবাল। ঠিক আছে, অ্যামিবা, প্যারামেসিয়াম, ডায়াটম, বহুকোষী শৈবাল। ফানজাই মানে ছত্রাক। ছত্রাক দেখো আমরা যে কেক তৈরি করতে ইস্ট ব্যবহার করে, ইস্ট, পেনিসিলিয়াম, আর এটা হচ্ছে মাশরুম। তিনটাই হচ্ছে ফানজাই এর এক্সাম্পল। প্ল্যান্টের মধ্যে আমরা উন্নত যত উদ্ভিদ দেখতে পাই এটা, আর অ্যানিমেলিয়ার মধ্যে প্রোটোজোয়া ব্যতীত, প্রোটোজোয়া ছাড়া বাকি সকল মেরুদণ্ডী এবং অমেরুদণ্ডী প্রাণী থাকবে। দেখো এই যে চার্টটা কি পরিমাণ ইম্পর্টেন্ট, তোমরা যদি এই চার্টটা পড়ে ফেলো মনে করবে এই চ্যাপ্টারই পড়া শেষ। ঠিক আছে, নিজেরা একটা খাতা নিবা, একটা খাতায় সুন্দর করে চার্টটা নিজেরা পড়ার পরে মনে করে করে দেখবা। বুঝতে পেরেছো? মাইটোসিস কি, হ্যাঁ এটা আসলে চ্যাপ্টার 3-তে আছে, ওখানে তোমাদের একদম পুরো ডিটেলসে বর্ণনা করবে। এখন দেখো আমি আসলে ছবিটা তোমাদেরকে নিয়ে আসছি, কারণ ছবি দেখে তোমাদের চিনতে হবে, তো ছবি দেখে তোমাদেরকে চিনতে হবে। ঠিক আছে, তাহলে দেখো এটা হচ্ছে একটা ব্যাকটেরিয়া। দেখো ব্যাকটেরিয়া যে বাইরে একটা কোষ প্রাচীর থাকে, একটা পিলি থাকে। হ্যাঁ, তো ছবিটা ভালো করে দেখো, এটা হচ্ছে একটা ব্যাকটেরিয়ার ছবি, এবং এটা দেখো যে নীলাভ সবুজ শৈবাল, নীলাভ সবুজ শৈবাল। ছবিটা দেখতে হবে ভালো করে, ছবিটা স্কিপ করা যাবে না, কারণ তোমাদের উদ্দীপকে কিন্তু ছবি দিয়ে দেয়। ঠিক আছে, ছবি দিয়ে দেয়। ঠিক আছে, স্পাইরোগাইডা হচ্ছে শৈবাল। ঠিক আছে, স্পাইরোগাইডা হচ্ছে নীলাভ সবুজ শৈবালের একটা এক্সাম্পল। নষ্টক হচ্ছে নীলাভ সবুজ শৈবাল, স্পাইরোগাইডা শৈবালের এক্সাম্পল। ঠিক আছে, তার মানে সেকেন্ডটার ভিতরে যাবে, এককোষী শৈবাল, বহুকোষী শৈবাল। তারপরে দেখো অ্যামিবা। ঠিক আছে, গেল অ্যামিবা কি, অ্যামিবা হচ্ছে নির্দিষ্ট কোনো শেপ থাকে না, এটা দেখে আমরা বুঝবো এটা হচ্ছে অ্যামিবা। ঠিক আছে, ডায়াটম, এটা হচ্ছে ডায়াটম। ডায়াটম হচ্ছে মানে কি এককোষী শৈবাল, এককোষী শৈবাল। তাহলে চিত্রটা আমরা ভালো করে দেখবো, যেটা শেপটা এমন। ঠিক আছে, ঠিক আছে, আমার কথা শোনো, তোমরা খালি এই চার্টটা যদি পড়ে যাও, আমার মনে হয় এখান থেকে যে কোনো কোয়েশ্চেন তোমরা আনসার করতে পারবে। আর হচ্ছে ছবিটা তোমাদেরকে একটু দেখতে হবে। ঠিক আছে, পেনিসিলিয়াম, এগুলো দেখো ছত্রাক। পেনিসিলিয়াম আমরা বলছিলাম না হচ্ছে মাইসেলিয়াম আকৃতির, মাইসেলিয়াম। তো এগুলো দেখো এই যে দেখো সুতার মতো অংশ, সূত্রাকার অংশ। ঠিক আছে, দেখো মাইসেলিয়াম। ঠিক আছে, মাশরুম তো আমরা জানি যে ব্যাঙের ছাতা যেটাকে বলি, তাই না? মাশরুম খাও তোমরা? তারপরে তো গাছ, তো যে কোনো গাছ দিলেই বুঝতে পারবা, শুধু যে কাঁঠাল গাছ দিতে হবে তা না, বইয়ে কাঁঠাল গাছের ছবি আছে, এই জন্য এটা দেখালাম। আর প্ল্যান্ট অ্যানিমেলিয়ার মধ্যে শুধু রয়্যাল বেঙ্গল টাইগারও না, রয়্যাল বেঙ্গল টাইগার এবং আমি, এই যে মানুষ, আমিও অ্যানিমেলিয়া। তো মুরগি, জাটা, দিক সবই হচ্ছে অ্যানিমেলিয়ার মধ্যে পড়বে। ঠিক আছে, মাইসেলিয়াম মানে কি, মাইসেলিয়াম মানে এরকম সূত্রাকার যদি কোনো গঠন থাকে, এমন সূত্রাকার গঠন থাকে, এই ব্যাপারটা হচ্ছে মাইসেলিয়াম, সূত্রাকার গঠন। ঠিক আছে, বুঝতে পেরেছো? চ্যাপ্টার কিন্তু প্রায় শেষের দিকে। এই যে দেখো এমসিকিউ চলে আসছে, তোমাদের কোনো কোয়েশ্চেন থাকলে একটু বলো, আমি 2 মিনিট হচ্ছে তোমাদের কোয়েশ্চেন নিব। আর ক্লিয়ার থাকলে এটাও আমাকে জানাও, খুবই সুন্দর করে জানাও। আজকে কিন্তু আপুর সাথে তোমাদের লাস্ট ক্লাস। তোমাদের তো বিভিন্ন টাইমে ক্লাস নিতে এসে অনেক বকাঝকা করেছি, তোমরা এগুলা কিছু মনে রেখো না। এবং তোমরা SSC 25
ব্যাচ আমার জন্য খুব স্পেশাল। কখনো যদি তোমাদের সাথে সামনাসামনি দেখা হয়, সবার নাম হয়তো আমি জানি না, আমার মনে নেই, কিন্তু তোমরা যদি কখনো দেখা হয় অবশ্যই যদি এসে তোমার পরিচয় আমার কাছে এটাই যে তুমি হচ্ছে এসএসসি FRB এ ছিলা, আমার ক্লাস করেছো, অবশ্যই কখনো দেখা হলে এসে কথা বলবে, ঠিক আছে? যার সাথে দেখা হবে তাকে আমি চকলেট দিব। ক্লিয়ার কিনা সেটা বলো। কনজুগেশন কি? আচ্ছা, কনজুগেশন ইউজুয়ালি হচ্ছে ব্যাকটেরিয়ার ক্ষেত্রে মেইনলি দেখা যায়, যদিও তোমাদের বইয়ে হচ্ছে মনেরার মধ্যে দেওয়া আছে। হ্যাঁ, তো কনজুগেশন মানে হচ্ছে ধরো একটা ব্যাকটেরিয়া দিয়ে আমি বোঝাই, একটা ব্যাকটেরিয়ার মধ্যে ওর হচ্ছে একটা ডিএনএ থাকে, একটা হচ্ছে বৃত্তাকার ডিএনএ, এটা হচ্ছে ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়ার বৃত্তাকার ডিএনএ, এটা হচ্ছে ডিএনএ। এখন ও কি করলো, ও হচ্ছে এই ব্যাকটেরিয়াটাকে আমি এবার শোয়াই আঁকি, ঠিক আছে? এরকম ধরো ব্যাকটেরিয়াটা এরকম একটা বৃত্তাকার ডিএনএ, এই ডিএনএটা দুইটা ভাগে এর একটা প্রতিরূপ সৃষ্টি করবে। তার প্রতিরূপ সৃষ্টি করলে এরকম হবে, দুইটা বৃত্তাকার ডিএনএ পাবো। দুইটা বৃত্তাকার ডিএনএ পরে দেখা যাবে এই বরাবর একটা ভাঁজ তৈরি হবে। হ্যাঁ, এই বরাবর একটা ভাঁজ তৈরি হবে এবং অন্য একটা ব্যাকটেরিয়ার মধ্যে, ধরো আরেকটা ব্যাকটেরিয়া আর ওর মধ্যে ওরা একটা নালী তৈরি করবে। নালীটার নাম হচ্ছে কনজুগেশন নালী। এই নালীর ভেতর থেকে এই যে যে নতুন যে বৃত্তাকার ডিএনএটা, এই বৃত্তাকার ডিএনএটা নালীর মাধ্যমে এই ব্যাকটেরিয়াতে চলে যাবে। তাহলে দেখো ও একটা ডিএনএ তৈরি করে আরেকজনকে ট্রান্সফার করে দিল, যে নালীর মাধ্যমে করলো এইটা হচ্ছে কনজুগেশন নালী, ঠিক আছে? বুঝতে পেরেছো? এটা হচ্ছে কনজুগেশন। হ্যাঁ, চকলেট পাওয়ার জন্য হলেও দেখা করবে, কোনো অসুবিধা নাই। মোল্ড কি? মোল্ড মানে হচ্ছে ছত্রাক। নগ্নবীজী উদ্ভিদের এক্সাম্পল, নগ্নবীজী উদ্ভিদের এক্সাম্পল হচ্ছে সাইকাস পাইনাস। সাইকাস হচ্ছে নগ্নবীজের এক্সাম্পল, আরেকটা আছে পাইনাস, এটা হচ্ছে নগ্নবীজী। নগ্নবীজী মানে হচ্ছে বীজটা নগ্ন অবস্থায় থাকে, ঠিক আছে? বুঝতে পেরেছো? আচ্ছা, আমরা এবার এমসিকিউ সলভ করতে চলে যাই। তোমরা সবাই আমাকে দ্রুত দ্রুত অ্যান্সারগুলো দিয়ে ফেলবে। নিচের কোনটা সঠিক? কীটতত্ত্ব পরভোজী, হিস্টোলজি মানে কোষ, অণুজীববিদ্যা মানে কৃমি, শারীরবিদ্যা মানে রেচন। সবাই বলো খুবই দ্রুত। দ্রুত দ্রুত দ্রুত। তাহলে কি যারা দেখবো, আমি এখন কমেন্ট পড়ছি। মাফিয়া রহমান বলেছে ডি, সিয়াম ডি, জেরিন ডি, জান্নাতুল ডি, জনি ডি, মাহবুবা ইয়াসমিন এ না, এটা কীটতত্ত্ব পরজীবী না, ঠিক আছে? কীটতত্ত্ব মানে এন্টোমোলজি, যেখানে হচ্ছে কীট পতঙ্গ নিয়ে আলোচনা করা হয়, ঠিক আছে? তো শারীরবিদ্যার মধ্যে হচ্ছে আমরা রেচন নিয়ে আলোচনা করবো, রেচন, শ্বসন, হৃদস্পন্দন, হৃদক্রিয়া, ঠিক আছে? এগুলো হচ্ছে ডি। তারপরে প্রশ্নে যাই, কোনটি মনেরা রাজ্যের জীব? বলো তো কোনটা মনেরা রাজ্যের জীব? দ্রুত। হ্যাঁ, মনেরা রাজ্যের জীব হচ্ছে নীলাভ সবুজ শৈবাল, ঠিক আছে? আমি বললাম না যে আমাদের এক্সাম্পল থেকে অনেক আসে প্রশ্ন, ঠিক আছে? এইটা কোনটি জীব এবং জ্বরের মধ্যে মধ্যবর্তী অবস্থা আছে, এটা একটু নিয়ে কথা বলার আছে। ভাইরাস। ভাইরাসের একটা বৈশিষ্ট্য কি জানো? ভাইরাস যখন মানবদেহের বাইরে বা কোনো জীবের বাইরে থাকে তখন ওরা বংশবৃদ্ধি করতে পারে না। এটা জীব তো বংশবৃদ্ধি করবে, এটাই তো তার বৈশিষ্ট্য, তাই না? তো ভাইরাস যখন একটা জীবদেহের বাইরে থাকে তখনও বংশবৃদ্ধি করতে পারে না, তার মানে ও জ্বরের মতো আচরণ করে। কিন্তু এই ভাইরাসই যখন একটা জীবের ভেতরে থাকে তখনও বংশবৃদ্ধি করতে পারে এবং ও তখন জীবের মতো আচরণ করে। তাহলে ভাইরাসকে এই জন্য বলা হয় জীব আর জ্বরের মধ্যবর্তী অবস্থা, ঠিক আছে? ধানের বাকানি রোগের জীবাণু কোনটা? এটা কি ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক নাকি প্রোটোজোয়া? হ্যাঁ, এটা হচ্ছে একটা ছত্রাক, ঠিক আছে? এটা হচ্ছে ছত্রাক। নিচে কোনটির দেহ মাইসেলিয়াম দ্বারা গঠিত? ব্যাকটেরিয়া, মাশরুম, প্যারামেসিয়াম, ডায়াটম? বলো তো। হ্যাঁ, এটা হচ্ছে মাশরুম। আমি বলছিলাম মাইসেলিয়াম মানে হচ্ছে ওই যে ছবিটাতে দেখাচ্ছিলাম সূত্রাকার গঠন, ঠিক আছে? সূত্রাকার গঠন। কোন ব্যাঙের বৈজ্ঞানিক নাম কি? এই যে সেই নামটা যেটা হচ্ছে আমার মনে থাকে না, তোমাদের মনে থাকে না, কারো মনে থাকে না, অনেক কঠিন। কি ছিল? বুফো মেলানোস্টিকটাস। আমরা পড়ছিলাম এটা দুট্টা ফ্রাইনাস মেলানোস্টিকটাস, ঠিক আছে? হ্যাঁ,
দেখি কারা কারা অ্যান্সার করছো। জান্নাতুল এ বলেছো, ফারজানা মিম, জেরিন, মাহবুবা ইয়াসমিন, মোশাররফ হোসেন, ঠিক আছে, সামিন ইয়াসার, হ্যাঁ সবাই হচ্ছে ঠিক অ্যান্সার করেছো। জীববিজ্ঞানের কোন শাখায় কীট পতঙ্গ নিয়ে আলোচনা করা হয়? কীট পতঙ্গ নিয়ে কোন শাখায় আলোচনা করা হয় বলো তো? কীট পতঙ্গ নিয়ে আলোচনা করা হচ্ছে এন্টেমোলজিতে। এন্টেমোলজিতে হচ্ছে কীট পতঙ্গ নিয়ে আলোচনা করা হয়, ঠিক আছে। ফারজানা মিম লিখেছ, জান্নাতুল বুশরা লিখেছ, তাসরিনুর মিম লিখেছ, ওয়াসি ফয়সাল চৌধুরী লিখেছ, সামিন ইয়াসার লিখেছ, ঠিক আছে। পুরো বড় জগৎকে নিয়ন্ত্রণ করে কোন দুইটি বিজ্ঞান? বড় জগৎকে নিয়ন্ত্রণ করে কোন দুইটি বিজ্ঞান? এটা হচ্ছে পদার্থ এবং রসায়ন। বা জীববিজ্ঞানের মধ্যে জীববিজ্ঞান অ্যান্সার নাই কেন? ওখানে আসলে বলছে যে ভৌত বিজ্ঞানের মধ্যে পদার্থ এবং রসায়নের জ্ঞানটা জরুরি, এবং এই ভৌত বিজ্ঞানের মাধ্যমে আসলে আমরা জীববিজ্ঞানকে আরো ভালোভাবে জানতে পারি, ঠিক আছে। পদার্থ এবং রসায়ন। দেখি কারা ঠিক অ্যান্সার দিয়েছ। প্রীতিলতা প্রিয়ন্তী, তোমার নামটা তো অনেক সুন্দর। তারপর হচ্ছে হ্যাঁ প্রীতিলতা প্রিয়ন্তী বলেছ, মাফিয়া রহমান মাহিন বলেছ, শাখাওয়াত, জান্নাতুল, শাখাওয়াত, সাইদ, সবাই ঠিক অ্যান্সার দিয়েছ। বায়োলজি শব্দটি নিচে কোন দুইটা শব্দের সমন্বয়ে গঠিত? একদম স্লাইডের ফার্স্ট পেজে এটা লেখা ছিল, ঠিক আছে। বায়োলজি শব্দটা মেইনলি হচ্ছে দুইটা গ্রিক শব্দের সমন্বয়ে গঠিত। একটা হচ্ছে বায়োস, আর একটা হচ্ছে লোগোস বলতে পারো বা লোজোস বলতে পারো, ঠিক আছে। এটা হচ্ছে বায়োস অ্যান্ড লোজোস, ঠিক আছে। তো ফারজানা মিম, মাহবুবা ইয়াসমিন, সাইয়েদ, জান্নাতুল, সবাই ঠিক অ্যান্সার দিয়েছো। বিজ্ঞানের যেই শাখায় প্রধানত তাত্ত্বিক বিষয় নিয়ে আলোচনা করা হয়, তাত্ত্বিক মানে সেই তত্ত্ব বা থিওরি নিয়ে আলোচনা করা হয়, তাকে আমরা কি বলি? তত্ত্ব নিয়ে আলোচনা করা হয় সেটাকে আমরা বলি ভৌত শাখা, আর যেটা হচ্ছে প্রায়োগিক দিক নিয়ে আলোচনা করা হয়, প্রয়োগ নিয়ে আলোচনা করা হয়, সেটাকে আমরা বলি হচ্ছে ফলিত শাখা। বিজ্ঞানের যে শাখায় প্রধানত প্রয়োগ নিয়ে আলোচনা করা হয়, এটা কেবলই বলে দিলাম, প্রয়োগ নিয়ে আলোচনা করা হয় যেটা, সেটা হচ্ছে ফলিত শাখা, সেটা হচ্ছে ফলিত শাখা, ঠিক আছে। শ্বসন প্রক্রিয়া আলোচিত হয় কোন শাখায়? শ্বসন দেখো যে শারীরবৃত্তীয় প্রক্রিয়া, শারীরবৃত্তীয় প্রক্রিয়া সবসময় হচ্ছে ফিজিওলজিতে আলোচনা হবে, ফিজিওলজিতে আলোচনা হবে, ঠিক আছে। জীবদের নানা অঙ্গ প্রত্যঙ্গের জৈব রাসায়নিক কার্যাবলী নিয়ে কোন শাখায় আলোচনা করা হয়? জৈব রাসায়নিক কার্যাবলী, তাহলে কোনটা নিয়ে আলোচনা করা হবে, কোনটা আলোচনা করা হবে? এইটা দেখো তো, এটা কি পার? অঙ্গ প্রত্যঙ্গের জৈব রাসায়নিক কার্যাবলী। অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে আলোচনা কিন্তু বলেনি, অঙ্গ প্রত্যঙ্গের জৈব রাসায়নিক কার্যাবলী। অঙ্গ প্রত্যঙ্গের জৈব রাসায়নিক কার্যাবলী নিয়ে আলোচনা করা হয়। এটা কারা পারবা দেখি তো? জৈব রাসায়নিক কার্যাবলী থেকে খেয়াল দাও, এটা হচ্ছে ফিজিওলজিতে আলোচনা করা হয়, ঠিক আছে। আর ওটা হচ্ছে অঙ্গ সংস্থান, বা শুধু যদি অঙ্গ প্রত্যঙ্গ বলতো তখন আমরা হচ্ছে বি বলতাম। জীববিজ্ঞানের কোন শাখায় জীবের ক্রম বিকাশ নিয়ে আলোচনা করা হয় বলো তো? ক্রম বিকাশ না আস্তে আস্তে বিবর্তন হচ্ছে, এটা হচ্ছে ইভলিউশন, তাই না? দেখি কারা আনসার করছো। মাফিয়া, শাখাওয়াত, জেরিন, মোশাররফ, মেহরাজ, বৃষ্টি, হ্যাঁ ঠিক আছে, আকিবুল ইসলাম, ঠিক আছে। তারপর হচ্ছে জীববিজ্ঞানের কোন শাখায় যোগ্যতমের টিকে থাকা, এটা আসলে বিবর্তনবাদে বলা হয়েছে ডারউইনের তত্ত্বে, তো এটা হচ্ছে ইভলিউশন বা বিবর্তন, ঠিক আছে, বিবর্তন হবে অ্যান্সার এটা। জনন কোষের উৎপত্তি নিয়ে আলোচনা করা হয় কোন শাখায়? জনন কোষের উৎপত্তি নিয়ে আলোচনা করা হয় কোন শাখায়? এটা হচ্ছে ভ্রূণবিদ্যায়, ঠিক আছে। ভ্রূণবিদ্যা আমরা বলছিলাম না যে হচ্ছে পুংগ্যামিট, স্ত্রীগ্যামিট, দুটা মিলনের মাধ্যমে জাইগোট তৈরি হয় কিভাবে, এবং ওখান থেকে পরবর্তীতে বিকাশ হয় কিভাবে, বৃদ্ধি হয় কিভাবে, এগুলো নিয়ে আলোচনা করা হয়।
প্রাকৃতিক পরিবেশের সাথে কোন বিদ্যা? জীবের সম্পর্ক বিষয়ক বিদ্যা। প্রাকৃতিক পরিবেশের সাথে জীবের সম্পর্ক, ঠিক আছে, এটা হচ্ছে বাস্তুবিদ্যা। পরের কোশ্চেনটাও সেম, যে প্রাকৃতিক পরিবেশের সাথে জীবের আত্মসম্পর্ক কোনটিকে বলা হয়? এটা হচ্ছে বাস্তুবিদ্যা। কে সমস্ত জীবজগৎকে দুইটা সুপার কিংডমে ভাগ করেন? বলতো, কে সমস্ত জীবজগৎকে দুইটা সুপার কিংডমে ভাগ করেন? দেখি কে আনসার দিচ্ছ। জান্নাতুল আমিন রাত্রি, আরাফাত, মাফিয়া রহমান, এটা আনসার বলো তোমরা দেখি। বলো তো। এটা কি হবে? এটা আনসার হবে হচ্ছে মার্গুলিস, ঠিক আছে, মার্গিওলিস। উনি হচ্ছে দুইটা সুপার কিংডম আর 5টা রাজ্যে ভাগ করেছেন। প্রথমে যে চার্টটা দেখেছিলাম ওইটা কিন্তু মার্গুলিসের চার্ট ছিল। কোন রাজ্যে জীবের কোষে প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক জালিকা নাই? কিছুই নাই, কিছুই নাই, শুধুমাত্র রাইবোজোম থাকে। হ্যাঁ, এটা কোনটা বলো? এটা হচ্ছে মনেরা, তাই তো। কোনটির কোষ প্রাচীর কাইটিন দিয়ে তৈরি? ছত্রাকের কোষ প্রাচীর হচ্ছে কাইটিন দিয়ে তৈরি। হ্যাঁ, ছত্রাকের কোষ প্রাচীর, ছত্রাক মানে হচ্ছে ইস্ট। দেহে জটিল টিস্যুতন্ত্র থাকে কোন রাজ্যে? উন্নত টিস্যুতন্ত্র থাকে প্রাণীতে, জটিল টিস্যুতন্ত্র থাকে হচ্ছে অ্যানিমেলিয়ায়। কিন্তু এখানে তো অ্যানিমেলিয়া নেই, তাহলে এর মধ্যে জটিল টিস্যুতন্ত্র হচ্ছে প্লান্টি হবে অ্যান্সার। কোন রাজ্যে জীবদেহে অ্যানাইসোগ্যামাস ধরনের যৌনজনন দেখা যায়? অ্যানাইসোগ্যামাস দেখা যায় হচ্ছে প্ল্যান্টির মধ্যে। দ্বিপদ নামকরণের জনক কে? দ্বিপদ নামকরণের জনক কে বলতো? এটা হচ্ছে ক্যারোলাস লিনিয়াস, নাম হচ্ছে ক্যারোলাস লিনিয়াস। কোন বইটি আধুনিক দ্বিপদ নামকরণের সূচনা বিন্দু হিসেবে করা যায়? এটা হচ্ছে স্পেসিস প্ল্যান্টারাম, যেটা হচ্ছে ক্যারোলাস লিনিয়াসের একটা বই ছিল, ঠিক আছে, স্পেসিস প্ল্যান্টারাম। সাজিদ আলী হাওলাদার কর্তৃক আবিষ্কৃত নতুন প্রজাতির ব্যাংকটির নাম কি? যে বলছিলাম শুধুমাত্র ঢাকায় পাওয়া যায়, নাম হচ্ছে জাকেরানা ঢাকা। এবার দেখো, বলছে যে এক্স হচ্ছে পাউরুটিতে পাওয়া যায়, ওয়াই হচ্ছে এককোষী শৈবাল, জেড হচ্ছে নতুন প্রজাতির ধান। এন্ডোক্রাইনোলজি হচ্ছে যেখানে হরমোন নিয়ে আলোচনা করা হয়। অণুজীব বিজ্ঞানকে ফলিত শাখা বলা হয় কেন? তোমরা লিখবা যে ফলিত শাখা বলতে হচ্ছে প্রায়োগিক দিক নিয়ে আলোচনা করা হয়, এগুলাকে বোঝাই। অণুজীব বিজ্ঞানে হচ্ছে ভাইরাস, ব্যাকটেরিয়া, এগুলো কিভাবে আমাদের বডিতে রোগ সৃষ্টি করে ওদের জীবনদশা সম্পর্কে বলা হয়, তো এই জন্য এটাকে ফলিত শাখার মধ্যে লিখেছি। জেডে বলছে যে জেডের নামকরণে তুমি কি ভূমিকা পালন করবে? তোমরা এখানে হচ্ছে দ্বিপদ নামকরণের বৈশিষ্ট্যগুলো লিখে দিবা। আর এক্স আর ওয়াই দুইটার মধ্যে কোনটা উন্নত? চার্টের মধ্যে দেখো এক্স বলতে কি, এক্স হচ্ছে ইস্ট মানে ফানজাই, ওয়াই হচ্ছে এককোষী শৈবাল, তাই না? এককোষী শৈবাল মানে হচ্ছে সেকেন্ড মানে প্রোটিস্টা, তাই না? তাহলে এই দুইটার মধ্যে ওই যে চার্টে আমি যে বৈশিষ্ট্যগুলো পড়াইছি ওই দুইটা বৈশিষ্ট্য লিখবা, লিখে বলবা যে ওয়াই হচ্ছে বেশি উন্নত, সরি ওয়াই না, এক্স হচ্ছে বেশি উন্নত, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ ঠিকই আছে। প্রতিটি জীবের একটা বৈজ্ঞানিক নাম থাকে যে আইসিবিএন, আইসিজেডএন কর্তৃক স্বীকৃত। বাস্তুবিদ্যা কি? বাস্তুবিদ্যা হচ্ছে প্রাকৃতিক পরিবেশ এবং জীবের মধ্যে যে সম্পর্ক স্থাপন করা হয় যে বিদ্যা, সেটা হচ্ছে বাস্তুবিদ্যা। মানুষকে হেটেরোট্রফিক প্রাণী বলা হয় কারণ মানুষ নিজের খাবার নিজে তৈরি করতে পারে না, ওরা নিজের খাবারের জন্য উদ্ভিদের উপর নির্ভর করে থাকে, ঠিক আছে? এটার জন্য বলা হয় হেটেরোট্রফিক প্রাণী। হেটেরো মানে অন্য জিনিসের উপর নির্ভরশীল। প্রথম জীবটা অরাইজা স্যাটিভা মানে ধান। ধান তাহলে কোন রাজ্যের অন্তর্ভুক্ত হবে? ঠিক আছে, ধান হচ্ছে প্ল্যান্টের মধ্যে হবে, প্ল্যান্টি। তাহলে আমরা এটা কিভাবে লিখব? আমরা হচ্ছে প্ল্যান্টের যে বৈশিষ্ট্য ওই বৈশিষ্ট্যগুলা ছক থেকে লিখবো এবং সবগুলা পয়েন্ট করে লিখবো। ছকে যেমন পয়েন্ট করে লেখা আছে, পয়েন্ট করে লিখবো, পয়েন্ট করে লিখবো, ঠিক আছে? পড়ার পরে বলবো অরাইজা স্যাটিভার বৈশিষ্ট্য এর সাথে মিলে যায়, এই জন্য ও হচ্ছে প্ল্যান্টের মধ্যে পড়বে।
উদ্দীপকে উল্লিখিত দ্বিতীয় এবং তৃতীয় জীব একই রাজ্যের অন্তর্ভুক্ত। যে নস্টক আর হচ্ছে অ্যামিবা একই রাজ্যের অন্তর্ভুক্ত নয় কেন? ঠিক আছে, তো অ্যামিবা তো হচ্ছে প্রোটিস্টার মধ্যে, নস্টক ছিল হচ্ছে মনেরার মধ্যে। ঠিক আছে, দুইটার মধ্যে আবার সেম ওই ছকটায় ফিরে যাও, ছকটায় ফিরে যাওয়ার পরে ওই দুইটা চার্ট থেকে নিয়ে আসো তুমি মনেরার কি কি বৈশিষ্ট্য আছে, প্রোটিস্টার কি কি বৈশিষ্ট্য আছে, ওই দুইটা লিখে দিয়ে বলবা যে আচ্ছা তাহলে এই জন্য ওরা হচ্ছে একই রাজ্যের নয়। এখানে বলছে যে অ্যামিবা রুই মাছ নিয়ে উনি আলোচনা করছেন। দ্বিপদ নামকরণ মানে ক্যারোলাসিনিয়াস দুইটা ভাগে গণ এবং প্রজাতি এইভাবে যে একটা নামকরণ পদ্ধতি আবিষ্কার করেছেন, এটাকে বলা হয় দ্বিপদ নামকরণ পদ্ধতি। শ্রেণীবিন্যাসের কেন প্রয়োজন আমি বলছি যে অল্প সময়ে সঠিকভাবে জীব জগৎ সম্পর্কে জানতে শ্রেণীবিন্যাস দরকার। প্রথম প্রাণীটা হচ্ছে অ্যামিবা। অ্যামিবা ছিল হচ্ছে প্রোটিস্টার মধ্যে। ঠিক আছে, তাহলে প্রোটিস্টার বৈশিষ্ট্যগুলো লিখবো। প্রাণী হওয়া সত্ত্বেও ভিন্ন রাজ্যের অন্তর্ভুক্ত। অ্যামিবা হচ্ছে প্রোটিস্টার মধ্যে, আর হচ্ছে রুই মাছ আসবে হলো অ্যানিমেলিয়ার মধ্যে। ঠিক আছে, হ্যাঁ তোমরা তো এগুলা পারবে, তো আমার মনে হয় হচ্ছে এটার ভাবে দেখানোর দরকার নাই। তো মেইন কথা হচ্ছে সবগুলার হচ্ছে বৈশিষ্ট্য পড়ে ফেলবা ছক থেকে। সবগুলো যদি বৈশিষ্ট্য ছক থেকে পড়ে ফেলো তাহলে দেখা যাবে কি তুমি হচ্ছে দুইটা আইডেন্টিফাই করতে পারতেছো। ছবিগুলো দেখবা আর মাঝে মাঝে তো নাম লিখে দিলে তো পারবাই, এক্সাম্পলগুলো দেখবা। ঠিক আছে, তাহলে আমাদের ক্লাস তোমাদের সাথে এখানেই শেষ হলো। তোমরা সবাই হচ্ছে ভালো করে পড়াশোনা করবে এবং আপুর জন্য দোয়া করো। নিজেদের পড়াশোনা গাফিলতি আর করো না। আমি যদিও বলেছি যে এখন থেকে পড়লে আসলে পরীক্ষা ভালো করা সম্ভব, কিন্তু এখনটা যদি প্রতিদিন তুমি হচ্ছে পেছাতে থাকো তাহলে তো এখনটার কখনো শেষ হবে না, তাই না? আর বায়োলজি পড়ার ক্ষেত্রে অবশ্যই হচ্ছে যেহেতু পরীক্ষার জন্য এখন প্রিপারেশন নিচ্ছ, দেখবা একটা চ্যাপ্টার থেকে তো সব আসে না, যে যে জায়গাগুলো আসে সেই জায়গাগুলোতে বেশি ফোকাস করো এবং তুমি কোন জায়গাগুলো কম পারো ওইটা বেশি ফোকাস করো। খাতার প্রেজেন্টেশনের দিকে একটু খেয়াল দাও। ঠিক আছে, তুমি হচ্ছে খাতাটা যখন লিখবে একটু সাজায় লেখো, একটু চিত্র দিয়ে লেখো, চিত্রটাকে প্রথমে দাও। চিত্রটা কখনো হচ্ছে তোমরা শুধু চিত্র এঁকে দিয়ে চলে আসবে না, মার্কিং ছাড়া কোনো চিত্রের কোনো দাম নেই। ঠিক আছে, তুমি যখন একটা চিত্র আঁকবা অবশ্যই চিত্রতে মার্কিং করবা এবং চেষ্টা করবো যে প্রথম পেজে সুন্দরভাবে চিত্রটাকে আঁকার। এবং অনেকে দেখবে অনেক ছোট্ট করে চিত্র আঁকে, অনেকে বিশাল বড় করে চিত্র আঁকে। তো বিশাল বড় করে আঁকলে টিচার মনে করে যে মনে হয় মেয়ে কিছু পারে না বা ছেলে কিছু পারে না, চিত্র দিয়ে খাতা ভরাই ফেলছে। অনেক ছোট্ট করে আঁকলে ভাবে যে কি আঁকছে দেখাই তো যায় না। ঠিক আছে, তো যেন আমরা একটা মিডিয়াম একটা অপটিমাম সাইজে একটা চিত্র আঁকবো। ঠিক আছে, আর হচ্ছে টেস্ট পেপার থেকে কোয়েশ্চেনগুলো সলভ করবা। আমরা তো তোমাদেরকে অনেক কোয়েশ্চেন সলভ করাই দিছি। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই যে কোনো ক্ষেত্রে আমাদেরকে মেনশন করে জিজ্ঞেস করবা, আমরা হচ্ছে তোমাদেরকে অ্যান্সার বলে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, আর সবাই হচ্ছে যার ভবিষ্যতে যা ইচ্ছা, যে ডক্টর ইঞ্জিনিয়ার যাই হতে চাও, আশা করি সবাই সেটা হতে পারবা। কিন্তু তার জন্য প্রথম স্টেপটা কিন্তু আজকে থেকে নাও না প্রথম স্টেপটা। ঠিক আছে, আজকের দিনটা পড়ো, চেষ্টা করো আজকের একটা গোল সেট করো, সেই গোলটা তুমি অ্যাচিভ করো। প্রত্যেক দিন ছোট ছোট করে তুমি যখন তোমার গোলটা অ্যাচিভ করবা তখন দেখবে একটা বড় গোল তোমার এমনি অ্যাচিভ হয়ে গেছে। ঠিক আছে, আর তোমাদের সবাইকে আমিও অনেক মনে করব। তোমাদের যে কোনো প্রয়োজনে আমার সাথে যোগাযোগ করো, কোনো অসুবিধা নেই। আর অবশ্যই ক্লাসের নোট যদি করে থাকো তোমাদের ডিসকাশন গ্রুপে দিয়ে দিও। তোমরা একজন আরেকজনের বিভিন্ন কোয়েশ্চেনের উত্তর দাও, এভাবে সবাইকে হেল্প করবা। মনে রাখবা যে আরেকজনকে শেখালে কখনো নিজের জ্ঞান কমে যায় না। তুমি যত আরেকজনকে শেখাতে পারবা তোমার নিজের জ্ঞানটা আরো বেশি ভালো হবে। ঠিক আছে, সবাই ভালো থেকো তাহলে। হ্যাঁ, আর হচ্ছে মেডিকেল নিয়ে যদি বলতে চাই, মেডিকেল আসলে একটু হেক্টিক, অনেক পড়াশোনা, প্রতিদিন পরীক্ষা থাকে, এটা একটু কঠিন। কিন্তু মেডিকেল এমন একটা জায়গা যেটা আসলে এই জায়গাটায় না আসলে তুমি আসলে মেডিকেলের ব্যাপারটা বুঝতে পারবে না। আর মেডিকেলের প্রয়োজনীয়তাটা তখন বোঝা যায় যখন আমাদের ক্লোজ রিলেটিভ কেউ আসলে অসুস্থ থাকে বা নিজে কেউ অসুস্থ হয়ে যায়। ঠিক আছে, আমি আসলে আমার আম্মুকে নিয়ে দৌড়াদৌড়ি করতে গেলে তখন আসলে ফিল করি যে না, এখানে এসে আমার জন্য ভালো। ঠিক আছে, তাহলে তোমরা সবাই ভালো করে পড়াশোনা করবে, অনেক ভালো রেজাল্ট করো, আর অনেক ভালো কলেজে যাও, অনেক ভালো ভালো জায়গায় যাও, অনেক বড় বড় জায়গায় যাও। এই দোয়া করি, আপুর জন্য দোয়া করবে। ঠিক আছে, আল্লাহ হাফেজ।